আসসালামু আলাইকুম সবাইকে। আহ, আপনাদের আজকে সবাইকে আমন্ত্রণ আমাদের বিসেকের একটা অনুষ্ঠানে, যেখানে আমরা একটা ওয়ার্কশপ করছি, যেখানে স্কলারশিপ পেয়ে কিভাবে স্টুডেন্টরা বাইরের কান্ট্রিতে পড়াশোনা করতে পারবে। আমি আজকে কোঅর্ডিনেটর হিসাবে, বিসেকে কোঅর্ডিনেটর হিসাবে আছি সালমা বিন কাশেম, মার্কেটিং ডিপার্টমেন্ট থেকে। এবং আমার গেস্ট আছেন মিস্টার মুহিউদ্দিন। আর এখন আমি কিছুটা সময় নষ্ট না করে মিস্টার মহিউদ্দিনকে বলবো ওনার নিজের পরিচয়টা আপনাদের সবাইকে দেওয়ার জন্য। মিস্টার মহিউদ্দিন, আপনার পরিচয় যদি সবাইকে দেন তা আমি ধন্যবাদ হব। জি, অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আশা করছি যারা আমাদের সাথে জয়েন হয়েছেন, আমি বিলিভ করি, যেহেতু সালমান আমাকে বলেছেন যে এখানে ইউনিভার্সিটি ফ্যাকাল্টি টিচাররা থাকবেন, তার মানে হচ্ছে যে বয়সের দিক থেকে, জ্ঞানের দিক থেকে অবশ্যই আমাদের অনেক শ্রদ্ধাভাজন শিক্ষকরা জয়েন করছেন বা করছেন বা করবেন ইনশাল্লাহ। তো আশা করছি যারা জয়েন করেছেন তারা দেখছেন, আর যারা জয়েন করবেন তারা সবাই অবশ্যই আমাদের সাথে থাকবেন। আম, আমি শুরুতেই ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি মিস্টার সালমানকে আজকের এই প্রোগ্রামে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আহ, কারণ হচ্ছে আমরা বিলেতে থাকি, পরিবার নিয়েই বিলেতে থাকি, কিন্তু আমরা বাংলাদেশের মানুষ। আমাদের রক্তের মধ্যে মিশে আছে আমাদের বাংলাদেশ, রক্তের মধ্যে মিশে আছে বাংলাদেশের মাটি, রক্তের মধ্যে মিশে আছে বাংলাদেশের সবুজ প্রকৃতি। তো যখন এই কথাগুলো বলছি, যখনই বাংলাদেশ শব্দটা মুখ থেকে আসছে, তখনই মনে হয় যেন গায়ের লোমগুলো দাঁড়িয়ে যাচ্ছে। আহ, আমি হয়তো আপনাদেরকে দেখাতে পারি, তো আশা করছি দেখাতে, প্রুফ দেখাতে হবে না, প্রমাণ দেখাতে হবে না, আপনারা বিশ্বাস করবেন। আর আমরা বাংলাদেশের সন্তান, মানে হয়তো বা কোনো একটা দুর্ভাগ্যের কারণে আজকে আমরা মানে বাইরের দেশে এসে পড়ে আছি। প্রশ্ন করতে পারেন, যদি দুর্ভাগ্যই হয় তাহলে কেন আহ অসংখ্য ছাত্রছাত্রীদেরকে নিয়ে আজকের আয়োজনে দুর্ভাগ্যের কথা আপনাদের আমাদেরকে বলছেন? হ্যাঁ, দুর্ভাগ্য এই জন্যই বলছি, যে দেশে জন্মেছি, যে দেশে বড় হয়েছি, যে দেশে আলো বাতাস আমাদেরকে লালন পালন করেছে, অবশ্যই আমাদের মা বাবার কোলে, সেই দেশকে ছেড়ে থাকা আসলে খুব সহজ কাজ না। তবে এতটুকু বিশ্বাস করি, এতটুকু মনে করি যে বাইরের দেশে থেকে যদি নিজের দেশের জন্য কিছু করা যায়, বাইরের দেশে থেকে যদি নিজের দেশকে ভালোবাসা দেয়, বাইরের দেশে থেকে যদি দেশে থাকার চাইতেও নিজের দেশকে বেশি ভালোবাসা যায়, তাহলে সেই বাইরে থাকাটা মন্দ কিছু না। সেই বাইরে থাকার চেষ্টা প্রচেষ্টাটাকে কখনোই ফেলে দেওয়া যাবে না। তো সালমান আমাকে বলেছেন যে আমার একটা ছোট ইন্ট্রোডাকশন দেওয়ার জন্য। আসলে তো আমি অবশ্যই এই গ্রুপে নতুন এবং এই আজকের প্রোগ্রামেও নতুন। তো আমি বিলিভ করি যে আমার আজকের এই প্রোগ্রামে একটা পোস্টার তৈরি করা হয়েছিল, সেখানে আমার নাম দেয়া ছিল। তো আমার নাম এমডি মহিউদ্দিন। আমি ইংল্যান্ডেই থাকি। আজকে প্রায় 11-12 বছর ধরে আমি এই দেশে আছি। তো আমি এখানে এসেছিলাম ছাত্র হিসেবে, একজন ছাত্র, উচ্চশিক্ষার জন্য বাংলাদেশ থেকে এসেছিলাম। এর আগে বাংলাদেশে আমি এমবিএ করে এসেছি, বা চিটাগং থেকেই। তো তারপর হচ্ছে এখানে আবার উচ্চশিক্ষার জন্য আসা। তো সত্যি কথা যেটা, বাংলাদেশের শিক্ষাকে মোটেও ছোট করে না বলে আমি বলছি যে এই দেশের জন্য আমার বাংলাদেশে সেই এমবিএটা মনে হচ্ছিল যে আহ, মানে আরেকটু হায়ার এডুকেশন, যেটাকে আমরা বলি উচ্চশিক্ষা যেটা, তো সে তারই নিমিত্তে এখানে আবার শুরু করেছি সবকিছু একদম, বলা যায় আহ গোড়া থেকেই। এখানে আবার 3 বছরের, আমাদের দেশে যেটা 4 বছরের অনার্স, সেটা এখানে 3 বছরের হয় আর কি। 3 বছরের অনার্স, তারপরে আবার মাস্টার্স শেষ করেছি। তারপর পরবর্তীতে আবার আহ বিয়ে শাদী করেছি এখানে। আলহামদুলিল্লাহ, আমার পরিবার আছে এখানে। তো এরপর যেটা হয়েছে সেটা হলো আহ উম, বিয়ের পরেই আসলে আমি মূলত চিন্তা করলাম পড়ালেখাটা তো শেষ হয়নি, পড়ালেখা আরো করতে হবে। তো তারই লক্ষ্যে আসলে পিএইচডি করার জন্য আমি একটু ঝুঁকেছিলাম। তো আমি পিএইচডি স্টার্টও করেছিলাম এখানে ইউনিভার্সিটি অফ নর্থহ্যাম্পটনে। তো আপাতত, যদিও এটা আমার পোস্টারে চলে গিয়েছে, আমি পিএইচডি গবেষক আছি, পিএইচডি গবেষক সবাই নিজেকে বলতে পারে। আপাতত আমার পড়ালেখাটা একটু স্টপ হয়ে আছে, কারণ পরিবার, আমার 3টা বাচ্চা আছে আলহামদুলিল্লাহ। তারপর হচ্ছে পড়ালেখা, আসলে কাজ।
যেহেতু ফুল টাইম কাজ করি, তো আসলে এই মুহূর্তে কষ্ট হয়ে যাচ্ছে আর কি। তো একটু আহ, বলা যায় যে একটু ব্রেকে আছি, বিরতিতে আছি। ইনশাল্লাহ আল্লাহ যদি আবার সুযোগ করে দেন কখনো, হ্যাঁ। বয়স হয়ে যাচ্ছে, এটা যেমন সত্য, আবার আমাদের চাইতে অনেক সিনিয়র ভাইরা মানে দেখছি ওনারা 50 বছর 55 বছর বয়সে পিএইচডি শেষ করছেন। তো ওই জিনিসটাকে আবার উৎসাহ বোধ করি যে না, ইনশাল্লাহ সময় এখনো আছে। তো চেষ্টা করব যত দ্রুত সম্ভব ওই জিনিসটা অ্যাচিভ করতে, ইনশাল্লাহ আল্লাহ যদি সামর্থ্য দেন। আর যেটা হলো মোটামুটি ইন্ট্রোডাকশন হয়ে গেছে। তো মানে এখানে স্টুডেন্ট হিসেবে এসেছিলাম। আর আমি আপনাদের সাথে আরেকটা ইন্ট্রোডাকশন দিতে চাই যে আমাদের আজকে যিনি হোস্ট, যে কোঅর্ডিনেটর, সালমান স্যার। সালমান স্যার হচ্ছেন আমার প্রায় 20 বছর ধরে আমরা বন্ধু, হ্যাঁ। আমরা ইন্টারমিডিয়েট থেকে একই কলেজে ছিলাম। আর ইংল্যান্ডে, ইউকে তেও সে আমার বন্ধু ছিল। মানে আমরা সে এখানে পড়ালেখা করে গেছে, আপনারা অনেকেই জানেন। কমিউনিটিতে ছিল, আমরা দুই বন্ধু, এখানেও আমাদের দেখা হচ্ছিল, আমরা অনেক মজা করেছিলাম, আড্ডা দিয়েছিলাম। তো সালমান চলে গেছে, আমি মিস করছি যদিও। আমাদের সাথে নিয়মিতই যোগাযোগ হয়, আর এই যোগাযোগেরই একটা অংশ কিন্তু আজকের প্রোগ্রাম। তো মূলত হচ্ছে এই হচ্ছে ছোটখাটো পরিচয় পরিচিতি। আর ইংল্যান্ডে বলেছি, ইংল্যান্ডের একদম ক্যাপিটাল সিটি যেটা আমাদের লন্ডন, লন্ডনেই আছি। এবং লন্ডনে হচ্ছে যে সেন্ট্রাল লন্ডনের খুব কাছেই থাকছি, আমার পরিবার নিয়ে আগেই বলেছি। তো বাসার মধ্যেই আছি এই মুহূর্তে, বাসা থেকেই আজকে প্রোগ্রাম করছি। আমার 3টা বাচ্চা, তারা তাদের আম্মুর সাথে আরেকটা রুমে আছেন আর কি, হ্যাঁ। তো কোনো পরিস্থিতিতে যদি আমার মানে কি বলে কোনো বাচ্চারা এই রুমে হঠাৎ করে চলে আসে, আশা করছি আপনারা বিরক্ত হবেন না, সেটাকে আমি ইনশাল্লাহ ট্যাকেল দিব ইনশাল্লাহ। তো জি সালমান, আমি সালমানের কাছে ফিরে গেলাম। ওকে, থ্যাংক ইউ শাকিল, আমাকে জিজ্ঞেস করার জন্য কেমন আছেন সেটা আমি ভালো আছি। রাকিব ভাই ধন্যবাদ। আর আজকে আমরা যে অনুষ্ঠানটা করতে যাচ্ছি, যে অনুষ্ঠানটা বেসিক্যালি হচ্ছে স্কলারশিপের জন্য, ঠিক আছে। আমাদের মধ্যে অনেকেই আছেন যারা বাইরের উচ্চশিক্ষার জন্য অনেক জায়গায় যেতে পারে। তারা অনেকে চিন্তা করছেন যে হ্যাঁ, আমি যখন পড়াশোনা করতে যাব তখন হয়তো আমার জন্য আমেরিকা, কানাডা, তারপর আমার কাছে জার্মানি আছে, আমার কাছে অস্ট্রেলিয়া আছে, আমাদের কাছে নিউজিল্যান্ড আছে, অনেকগুলো কান্ট্রি আছে। কিন্তু তাদের মধ্যে অনেকেই চিন্তা করেন যে ইউকে যাব, ইউকে কি যাওয়া কি ঠিক হবে কিনা, এতগুলো কান্ট্রির মধ্যে আমি কেন ইউকে সিলেক্ট করবো। আমি নিজের এক্সপিরিয়েন্স থেকে জানি, আমি যখন পড়াশোনা করতে গিয়েছি তখন আমি নিজে ইউকে সিলেক্ট করেছি, কিন্তু আমি যখন গিয়েছি সেটা ছিল 2012-য়। এখন আপনি যদি লেটেস্ট আপডেট চান তাহলে অবশ্যই আপনাকে কিন্তু আমাদের যে অতিথি আছে তাদের থেকে জিজ্ঞেস করতে হবে। সো আমি অতিথির কাছে জিজ্ঞেস করি যে একটা স্টুডেন্ট কেন যদি হায়ার স্টাডি করতে চায় ইউকেতে কেন সে পড়াশোনা করতে যাবে। অনেক ধন্যবাদ সালমান। আমি আপনাকে, আপনার মাধ্যমে যারা আমাদের ভাইরা দেখছেন, আমি দেখেছি এখানে অনেকেই লাইভ কমেন্ট করছেন, সালাম দিয়েছেন। আমি সবাইকেই মানে সালামের জবাবটা একসাথে দিয়ে দিচ্ছি, ওয়ালাইকুম আসসালাম। আমি দেখেছি এখানে আমার কিছু পরিচিত ভাইরাও সালাম দিয়েছেন, তো দুঃখিত। যেটা সালমান প্রশ্ন করেছে সেটা খুবই সুন্দর এবং খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। ব্যাপারটা হচ্ছে কেন আমরা এই দেশে আসবো। আমি শুরুতে পরিচিতির মধ্যে আরেকটা জিনিস হয়তো বলা উচিত ছিল। আমার ছাত্র ভাইরা, বন্ধুরা যারা দেখছো, প্লাস হচ্ছে যে আমাদের সম্মানিত শিক্ষকরা যারা দেখছেন, সালমানও জানে আমি কিন্তু এখানে কোনো বিজনেস অর্গানাইজেশন বা কোনো কিছুর পক্ষ থেকে এখানে আসিনি যে পাবলিসিটি করার জন্য, দাওয়াত দেওয়ার জন্য যে এখানে আসলে আমি এখানে এসেছি নিতান্তই আমার বন্ধু সালমান আমাকে বলেছে। এবং আমি চাই যে একটা মানে স্পষ্ট ধারণা দিয়ে, ইয়েস আমার কাছে অনেক অপশনস আছে আলহামদুলিল্লাহ এখানে থাকার কারণে, যেই অপশনস গুলোতে আমি হয়তো আপনাদেরকে বলে দিতে পারবো কিভাবে আমরা কোন পথে আমরা এগোতে পারি। তো আমি জাস্ট ওই জিনিসটাই বলে নিলাম আর কি। সো এই জিনিসটা না, আমি কোনো কোনো এজেন্ট হিসেবে এখানে আসিনি, কারো পক্ষে আসিনি এখানে কথা বলতে। যতটুকু ইনফরমেশন আমার কাছে আছে সেই ইনফরমেশন গুলো আমি প্রোভাইড করব। আর এই ইনফরমেশন গুলো মোরলেস সবাই কালেক্ট করতে পারে চাইলে। তো যেটা হলো, সালমান আমাকে যে প্রশ্নটা করেছে, কেন আমরা এই দেশটা পছন্দ করে নিব বা কেন আমরা এই দেশকে বাছাই করব আমার উচ্চশিক্ষার জন্য, কেন অন্য দেশে না। অন্য দেশে না না অন্য দেশেও আমাদের জন্য অপশনস খোলা আছে, রাস্তা খোলা আছে, আমরা চেষ্টা করব অবশ্যই। বাট এখানে কেন আমরা মানে এটাকে অধিক গুরুত্ব দেব, সেটা হচ্ছে যে আমরা বলতে পারি যে এখানে প্রতি বছর প্রায় 100,000-এরও বেশি, মানে আমরা বাংলায় যেটাকে মানে একদম সহজ অঙ্কে 1 লক্ষ, প্রতি বছর লক্ষেরও বেশি ছাত্রছাত্রীরা
সারা পৃথিবী থেকে কিন্তু এখানে পড়াশোনা করার জন্য আসেন। ঠিক আছে, এটা হচ্ছে একটা খুব মানে মানে একটা খুব বড় একটা পরিসংখ্যান। আপনারা যদি এখন তো মানে মিস্টার গুগল হচ্ছে এখন সবচেয়ে বড় স্কলার পৃথিবীতে, তাই না? মিস্টার গুগল স্কলারকে যদি আপনারা কোশ্চেন করেন, আপনারা যদি টাইপ করেন, তাহলে আপনারা দেখবেন পৃথিবীতে এত ইউনাইটেড কিংডম কিন্তু খুব ছোট্ট একটা দেশ, তাই না? চারটা প্রদেশ বা চারটা ছোট দেশের একটা মিলন মেলা, যেটা এটাকে আমরা বলছি যুক্তরাজ্য, তাই তো? তাহলে এই যুক্তরাজ্যের মধ্যে দেখেন ছোট্ট একটা দেশ, আর তারই একটা ছোট্ট অংশ হচ্ছে ইংল্যান্ড। আমরা যেই অংশে আছি আর কি, যে দেশে আমরা আছি। তো এই দেশে, ছোট্ট একটা দেশের মধ্যে 100,000 বা 1 লক্ষ স্টুডেন্ট প্রতি বছর পড়তে আসা, এটা কিন্তু মানে একটা সিগনিফিকেন্ট একটা ব্যাপার। আপনি যদি প্রশ্ন করে দেখেন কেন, মানে এত পাগল হয়ে যাচ্ছে কেন, মানে এখানে পড়তে আসছে, তো এখানে আপনারা দেখবেন বা বুঝতে পারবেন, এখানেই কিন্তু প্রশ্নটার উত্তর লুকিয়ে আছে। এটার পেছনে আরেকটা যেটা আমি বলবো বা বলতেছি, এখানে ছাত্ররা পড়ালেখা করতে আসে না শুধু আমাদের বাংলাদেশ থেকে, হয়তো আমরা এখানে এসে কাজ করছি, আমরা পড়ালেখা করছি, থেকে যাচ্ছি, কিন্তু পৃথিবীর আপনারা জানলে অবাক হবেন যে পৃথিবীর অসংখ্য দেশ থেকে প্রতি বছর প্রায় 26,000-এরও বেশি ছাত্রছাত্রীরা বেড়াতে আসে, এখানে ভিজিট করতে। বেড়াতে এসে তারা এই দেশের এডুকেশন সিস্টেম, এই দেশের মানুষ কিভাবে চলাফেরা করে, কিভাবে খায়, কি করে, তারা কিসে অভ্যস্ত, এই জিনিসগুলো কিন্তু তারা মানে জেনে পরের বছর হয়তো পড়তে চলে আসে, অথবা এই জিনিসগুলো জেনে এখান থেকে তাদের মাথায় কিছু জ্ঞান সংগ্রহ করে তারা দেশে ফেরত যান। ঠিক আছে, এবং তারা চেষ্টা করেন তাদের দেশে গিয়ে এই দেশ থেকে তারা যেই জিনিসটা নিয়ে গিয়েছেন সেই জিনিসটাকে কাজে লাগাতে। আপনার অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ড থেকেও কিন্তু স্টুডেন্টসরা এখানে আসে, এসে তারা ঘুরে বেরিয়ে তারপর চলে যায়। ঠিক আছে, তো ব্যাপার যেটা হলো, মানে খুবই মানে কি বলবো, ছোট্ট একটা দেশ, কিন্তু এই দেশের মানে শিক্ষা ব্যবস্থা, এই দেশের যোগাযোগ ব্যবস্থা, এই দেশের যে ব্যাপারগুলো এখানে আছে, যেটা পৃথিবীর মানুষকে বিশেষত ছাত্রছাত্রীদেরকে পর্যন্ত আকর্ষণ করে। ঠিক আছে, আমি একটা ছোট্ট উদাহরণ দিই, তাহলে আপনাদের কাছে বিষয়টা হয়তো আরেকটু পরিষ্কার হতে পারে। ব্যাপারটা হচ্ছে, আজকের এই ইউনাইটেড কিংডম এখনো পর্যন্ত পৃথিবীর বড় বড় দেশগুলো, শক্তিশালী শক্তিধর দেশগুলো, তারা কিন্তু এই দেশকে এখনো, এই দেশের যে রানী আছে, রানীকে ট্যাক্স দিচ্ছে, এই দেশকে ট্যাক্স দিচ্ছে। এবং এই দেশের তালিকায় কারা কারা আছে? এই দেশের তালিকায় নিউজিল্যান্ড আছে, এই দেশের তালিকায় অস্ট্রেলিয়া আছে, এই দেশের তালিকায় কানাডা আছে। আপনারা চিন্তা করতে পারেন, অস্ট্রেলিয়ার মতো একটা দেশ, সেই দেশের যদি ছোট্ট একটা জায়গায় আমরা ইউনাইটেড কিংডমকে ছেড়ে দেই, তাহলে দেখবেন যে অস্ট্রেলিয়ার একটা একটা মানে কোনো আমরা ভরতে পারবো না। হ্যাঁ, কিন্তু সেই রকম অস্ট্রেলিয়ার মতো একটা দেশ কিন্তু আজকের এখন পর্যন্ত ইউনাইটেড কিংডমকে তারা ট্যাক্স দিয়ে যাচ্ছে, রানীকে ট্যাক্স দিয়ে যাচ্ছে। এই জিনিসটা কিন্তু একটা ব্যাপার আছে। হ্যাঁ, তো এই জিনিসটার হচ্ছে আরেকটা তথ্য আমি আপনাদেরকে দিতে চাই, সেটা হচ্ছে দেখেন, এই দেশে প্রায় 260টার মতো ইউনিভার্সিটি আছে, 260। ঠিক আছে, 260টা ইউনিভার্সিটি আছে এই দেশে, এবং এটা সবগুলোই লিস্টেড ইউনিভার্সিটি। এবং এই 260টা ইউনিভার্সিটির মধ্যে প্রায় 42,000 কোর্স আছে, মানে পড়ালেখার সাবজেক্টস আছে, কোর্সেস যেগুলো আমরা কোর্স করি। ঠিক আছে, তো এটা কিন্তু একটা বিশাল মানে আমাদের জন্য একটা বিশাল জ্ঞানের ভান্ডার। মানে 42,000 কোর্সেস, আপনি চিন্তা করতে পারেন আপনি কোনটা চয়েস করবেন, কোনটা মানে আপনি নিজের জন্য নির্ধারণ করবেন কোন কোর্সটা করবেন আপনি, তাই না? তাহলে এটা একটা বিশাল ব্যাপার। আচ্ছা, এরপরে হচ্ছে আপনি এখানে দেখেন পড়ালেখার যে মানটা, পৃথিবীর যে কোনো দেশে, পৃথিবীর যে কোনো দেশে ইউনাইটেড কিংডম থেকে যদি কেউ পড়ালেখা করে যায়, তাহলে সেটাকে প্রথম প্রথম শ্রেণীর ক্যাটাগরি ধরা হয়। মানে প্রথম শ্রেণী, সরি আমি শ্রেণী আর ক্যাটাগরি একসাথে বলে ফেলেছি, সেটাকে প্রথম শ্রেণীর সমমান গণনা করা হয় আপনি এই দেশ থেকে পড়ালেখা করে পৃথিবীর যে কোনো দেশে যদি যান। ঠিক আছে, তো এটা হচ্ছে একটা ব্যাপার। এরপর আমরা বলেছি যে চয়েস, পছন্দ। এখানে অসংখ্য, ওই যে আগেই বলেছি 42,000 কোর্সেস আছে, সেই কোর্স গুলো থেকে আপনি পছন্দ করে কোর্স আপনি নিতে পারবেন, এটা আপনার জন্য সুবিধা। এরপর আমরা আরেকটা অপশন যদি বলি, ওয়াই ইন দ্য ইউকে, সেটা হবে কি বলে সেটাকে, ল্যাঙ্গুয়েজ, মানে আমাদের ভাষা। ইংরেজি ভাষা তো আমরা কম বেশি বলতেই পারি, আমরা যারা এই দেশে আছি আমরাও কম বেশি ইয়েস নো ভেরি গুড কথা বলি। ঠিক আছে, তো এখন ব্যাপার হচ্ছে যে আমরা ছোটবেলায় একটা ওই যে আহ, কৌতুক শুনেছিলাম, বা আমরা একটা কৌতুক আমরা বলতাম আর কি, যে আমাদের দেশে কি বলে, আম, আহ, আমাদের দেশের লোকজন মিডল ইস্টে যারা যান আর কি, তারা মিডল ইস্ট থেকে এসে, তো তারা বলতেন যে
আমরা ওই দেশের মধ্যে কোনো কিছুই বুঝি না, জানি না, বলতেও পারি না। একটা জিনিস আমরা বলতে পারি, আবার ওই দেশের মানুষ আমাদের কথা বুঝে, সেটা হচ্ছে ওই দেশে আজান যেটা, আজানটা ওই দেশে বা বাংলায় হয়। হ্যাঁ, তো এটা যেমন একটা মজার মানে ঘটনা। এখানেও আমরা যারা আছি কম বেশি আমরা কথা বলেই ফেলি আর কি, বলতেই পারি। ঠিক আছে। স্টুডেন্টদের ক্ষেত্রে এটা তো অবশ্যই আলহামদুলিল্লাহ, স্টুডেন্টরা সবাই স্মার্ট, তাই না? তারা এই যুগের পোলাপান, তারা সবাই আসলে কথা বলতে পারে। মানে এটা হচ্ছে একটা খুবই মানে কমন ব্যাপার। ঠিক আছে। তো এই জন্য এখানে যে ব্যাপারটা সেটা হচ্ছে আম, হ্যাঁ, একটা অনেক কোশ্চেন আসছে। আচ্ছা, আমরা কোশ্চেন গুলো ইনশাল্লাহ অ্যান্সার দেবো। তো ব্যাপার যেটা হলো সেটা হলো এই কারণে কিন্তু এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে। মানে এইটাকে আমরা এই জন্যই চয়েস করবো। আচ্ছা, তারপর হলো এখানে মনে হয় কয়েকজনে কানাডা সম্বন্ধে জানতে চাচ্ছেন। কানাডা সম্বন্ধে আমার যতটুকু ধারণা আছে আমি বলবো ইনশাল্লাহ। আচ্ছা, আমি আসলে একটা প্রপার স্লাইড প্রেজেন্টেশন তৈরি করেছিলাম। খুবই দুঃখজনক ব্যাপার হচ্ছে আমি আসলে আমার প্রথম ইচ্ছা ছিল আমার অফিসে গিয়ে আজকে প্রোগ্রামটা অ্যাটেন্ড করব। মানে অফিসে আসলে যেতে পারিনি। আমাদের এখানে তো শনি রবিবারে উইকেন্ড, হ্যাঁ, মানে সাপ্তাহিক বন্ধ। তো যদি অফিসের চাবি আমার কাছে আছে যেতে পারতাম। তো আসলে ওয়েদারটা ভালো না। আমার প্ল্যান ছিল হয়তো আমার দুইটা বাচ্চাকে সাথে করে নিয়ে যাব, ওদেরকে কোনো একটা বিনোদন দিয়ে কিছু একটা কাজে লাগিয়ে আমি হয়তো সেখানে প্রোগ্রামটা করবো। তো আমার টেকনোলজিক্যাল যে ব্যাপারগুলো আছে আমি জাস্ট ফোনে জয়েন করেছি আর কি। তা আমার খুব বেশি মানে সাইড প্রেজেন্টেশনটা দেওয়া আসলে সম্ভব হচ্ছে না আপনাদের জন্য। ইনশাল্লাহ যদি আবার ফিউচারে কখনো দেখা হয় বা কথা হয় তাহলে হয়তো বা সেটা করতে পারবো ইনশাল্লাহ। তো যেটা হয়েছে, আমি যেই ব্যাপারগুলো বলেছিলাম আমি স্লাইড থেকে কিছু কিছু জিনিস এমনি নোট করে রেখেছি, সেগুলো হয়তো আমি আপনাদেরকে বলছি। এরপরে আরেকটা অপশন হচ্ছে কেন ইউকে, সেটা হচ্ছে যে লেংথ অফ কোর্সেস। মানে আমাদের এখানে কোর্সের যে লেংথ গুলো আছে, যে কোর্স গুলো আমরা করব, সেই কোর্স গুলো কিন্তু মানে দেখা যাবে যে আমাদের যে আহ, আমরা যে আমাদের চাহিদা অনুযায়ী, আর আমি যদি চাই 3 বছরের কোর্স করতে, তাহলে দেখা যাবে যে সেটা 3 বছর আমার জন্য কোর্স আছে। 2 বছরের চাইবো, 2 বছরের কোর্সও আছে। 1 বছরের চাইবো, সেটাও আছে। 6 মাসের চাইবো, সেটাও আছে। মানে মানে অসংখ্য কোর্সেস, অসংখ্য হচ্ছে যে অপশনস আছে আমাদের কাছে। ঠিক আছে। তো মূলত সালমান, মূলত এই যে ব্যাপারগুলো আমি বলেছি, আরো যদি আমি জানি না ক্লিয়ার করতে পেরেছি কিনা, মানে এই ব্যাপারগুলোর কারণেই আমরা মানে বলবো যে আমরা এই দেশে পড়ালেখার ব্যাপারটা যেটা, এই দেশে কেন আসতে চাইবো বা এই দেশে কেন আসতে চাই, এটা মানে এটার উত্তরটা আমি মনে করি এভাবে আমরা বলি আর কি। জি। জি সালমান, আমি সালমানের কাছে ফেরত যেতে যাচ্ছি। শুধুমাত্র বাঙালিরাই ছিল না, বাঙালি ছিল শুধু আমরা দুইজন, কিন্তু অধিকাংশ যারা ছিল তারা ছিল বাইরের স্টুডেন্ট। কিন্তু তার থেকে মজার কথা ছিল, বাইরের স্টুডেন্টের মধ্যে অনেকে ছিল ইউরোপিয়ান স্টুডেন্ট। ফ্রান্স, স্পেন, নরওয়ে, এখান থেকে অনেক স্টুডেন্ট পড়তে আসতো শুধু ইউকে। আমার কথা হচ্ছে ফ্রান্স, নরওয়ে, এবং আপনারা যদি এখন দেখে থাকেন আমার বাংলাদেশ থেকেও কিন্তু অনেকে এখন নরওয়েতে পড়াশোনা করতে যাচ্ছে। তো নরওয়ে থেকে কেন একটা নরওয়েজিয়ান কেন ইউকেতে আসবে ইউকেতে পড়াশোনা করার জন্য? কারণ হচ্ছে এই নরওয়েজিয়ান ইউনিভার্সিটি গুলো থেকে ইউকে ইউনিভার্সিটি সার্টিফিকেটের দাম বেশি। একটু আগে মহিউদ্দিন সাহেব কিন্তু এটাই বললেন যে প্রথম সারি, এই প্রথম সারির মানে প্রথম শ্রেণী যদি আপনি ধরে রাখতে চান, সেখানে কিন্তু ইউকে সার্টিফিকেশন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর এখানের মধ্যে আচ্ছা, এখানে কিন্তু অনেকে আবার প্রশ্ন করছেন এমবিএ নিয়ে, যে তারা কিভাবে এমবিএ করবে, কমপ্লিট করবে। বাট আপনারা একটা জিনিস বলে রাখি, ওখানে কিন্তু এমবিএ থেকে এমএসসি বা মাস্টার্স এগুলা বেশি ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে আপনি যখন এমবিএ করবেন আপনি ওভারঅল করতেছেন। এমবিএ শুধুমাত্র ওরা তাদেরকেই চায় যাদের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স আছে অ্যাটলিস্ট 3 থেকে 5 বছর, বা আপনি মিডল ম্যানেজমেন্টে আছেন, তখন আপনি যদি এমবিএ করেন দ্যাটস ভ্যালুয়েবল। বাট এন্ট্রি লেভেলের জন্য আপনারা তো ওখানে গিয়ে এন্ট্রি লেভেলে যাবেন, সেটার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমার মনে হয় অনার মাস্টার্স বা এমএসসি। তো মহিউদ্দিন সাহেব আপনি এখানে একটু কি বলবেন? স্টুডেন্টরা অনেকে জানতে চাচ্ছেন যে এমবিএ করা কি সম্ভব পার্ট টাইম জব করে বা অন্য কোনো কোর্সেস, এবং কতটুকু সুইটেবল যখন আপনি এমবিএ করবেন ইউকে থেকে। ঠিক আছে, এটা জিজ্ঞেস করতে যাচ্ছেন অনেকে। সো আচ্ছা, আপনার মতামত। সালমান অনেক ধন্যবাদ। আমি ছাত্রছাত্রী ভাই বোনেরা যারা আছো, তোমাদেরকে বলছি, আমি তুমি করে বলছি, আশা করছি কেউ মাইন্ড করবে না। কারণ আহ মানে বয়সে আমার মনে হচ্ছে একদম কম করে হলেও 10-15 বছরের ডিস্টেন্স হবে, আশা করছি। তো তুমি করে বলছি, আশা করছি কেউ কিছু মনে করবে না। তো ছাত্রছাত্রী ভাই বোনদেরকে আমি বলতে চাই যেটা,
সেটা হচ্ছে মানে আমাদের জীবনটা মানে আমরা দুনিয়াতে চলে আসলাম, আবার মনে হয় যে খুব মানে অল্প সময়ের মধ্যে বড় হয়ে গেছি এবং বুড়ো হয়ে যাচ্ছি এবং আমাদের জীবন শেষ। এটা হচ্ছে একদম জীবনের মানে যেটা স্বাভাবিক আহ, স্তর, যেটা সেই স্তরের কথা বলছি, বা জীবনের স্বাভাবিক যেই গতিধারা সেটার কথা বলছি। তার অর্থ হচ্ছে আজকে আমি যখন স্কুলে ভর্তি হয়েছিলাম সেই দিনটার কথা যদি স্মরণ করি, আর আজকের দিনটা ঠিক এই মুহূর্তের কথা আমি স্মরণ করি, এর মধ্যে যে সময়টা চলে গিয়েছে, আমি সেই সময়টাকে যদি চিন্তা করি যে এই সময়টা কত দ্রুতই না চলে গেল। আমি মানে সবার কাছে একটা প্রশ্ন ছুড়ে রাখছি এবং এটার সাথে রিলেট করছি, আমি যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের সবাইকে প্রথমত সেট করতে হবে, টার্গেট সেট করতে হবে যে আমি কি হতে চাই, কি করতে চাই। আমি একটা ছোট্ট এক্সাম্পল দিব। আমি আমি যেহেতু সালমান আমাকে সুযোগ দিয়েছে, আর ছাত্র ছাত্রী ভাই বোনেরা আশা করছি আমার কথাগুলোতে মানে অন্যভাবে নিবে না। মানে আমরা বাইরের দেশে পড়ালেখা করতে এসে আমি শুরুতেই বলেছি যে বাইরের দেশে বসে যদি আমি দেশের সেবা করতে পারি, বাইরের দেশে বসে যদি আমি দেশের ভালো করতে পারি বা দেশের ভালো করায় ভূমিকা রাখতে পারি, তাহলে আমি কেন বাইরের দেশে আসবো না, তাহলে কেন আমি বাইরের দেশে যাব না, তাই তো? তো আমি ওই কথাটার সাথে রিলেট করছি এই জন্যই যে এখানে এসে কয়েকটা জিনিস আমাদেরকে চিন্তা করতে হবে। আমি কেন আসবো? মানে আমি কি চলে আসার জন্য আসবো? আমি কি থেকে যাওয়ার জন্য আসবো? আমি কি চলে এসে নিজেকে নিয়ে থাকবো? আমি কি চলে এসে দেশের জন্য কিছু করব, নিজের জন্য পাশাপাশি দেশের জন্য কিছু করব? মানে এই যে প্রশ্নগুলো, এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে চিন্তা করা দরকার। ঠিক আছে? এখন ইয়াস, আমার ছাত্রছাত্রীরা বলতে পারে, ভাই বোনেরা বলতে পারে যে ঠিক আছে ভাই, আপনি তো মানে এখন ইংল্যান্ডে আছেন, আপনি বড় বড় কথা বলছেন, আপনি দেশের জন্য কি করলেন, কি করছেন? ঠিক আছে, তো আমি ছোট্ট একটা উত্তর দিব, সেটা হচ্ছে আজকে যে প্রোগ্রামটা করছি আমি মনে করি এটাও দেশের জন্য কিছু করছি। আর অন্য অন্য কি করছি বা করেছি সেটা দরকার নেই। ঠিক আছে, আজকের প্রোগ্রামটা 100% দেশের জন্য উৎসর্গ করা। আচ্ছা, তো এখন ব্যাপারটা হলো, আমি কথাটা মানে বলছি, ব্যাপারটা যেটা সেটা হলো আমাদের, আমরা যদি আমাদের লক্ষ্যটাকে স্থির করি যে আমি কি করতে চাই, আমি এমবিএ করব ইউকে তে গিয়ে, বা ওই এমবিএ আউটকাম কি। এখন আমি একদম বলছি ভাইয়ারা বোনেরা যে পৃথিবীটা এত বেশি প্রতিযোগিতার মানে মানে ইয়েতে চলে গিয়েছে, প্রতিযোগিতার স্তরে চলে গেছে, এবং প্রতিযোগিতা কোন স্তরে গিয়েছে এটা আমরা জানি না। আপনারা হয়তো অনুধাবন করতে পারবেন বা বুঝতে পারছেন, বা আমার চাইতেও আপনারা হয়তো বেশি বুঝতে পারবেন। বাট সত্যিকার অর্থে বলছি যে বাইরের দেশে পড়ালেখা করতে আসলে, বাইরের দেশে আহ, যে সমস্ত দেশ উন্নত বিশ্বের মানে দেশের তালিকার মধ্যে আছে, ওই সমস্ত দেশে গিয়ে দেখলে বোঝা যায়, বুঝতে পারা যায় যে আমরা কোন পর্যায়ে আছি, আমাদের দেশ আমরা কোন পর্যায়ে আছি। ইয়েস, আমরা বলতে পারি যে আজকে টেকনোলজির যুগে আমরা বাংলাদেশে আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি। এই যে আজকে লাইভ স্ট্রিম হচ্ছে, এই স্ট্রিমটা আমাদের দেশে আগে ছিল না। এই যে আমাদের দেশে আমরা মোবাইল ফোনের মধ্যে প্রোগ্রাম দেখতে পাচ্ছি, করতে পারছি, এটা আগে ছিল না, এখন হচ্ছে। ইয়েস, বাট আমি আর আপনি কি জানি যে এই জিনিসটা আজকে যেটা আমরা বাংলাদেশে দেখছি সেটা এই দেশে আরো অন্তত 100 বছর আগ থেকে ছিল। আজকে আমাদের দেশে আমরা, আমি ছোট উদাহরণগুলো দিয়ে ইনশাল্লাহ ওটার সাথে রিলেট করে দিব আপনাদের প্রশ্নগুলো, যে আজকে আমাদের দেশে পাতাল পাতাল রেলের চিন্তা ভাবনা করা হচ্ছে। আমার বন্ধু সালমান বলতে পারবে, আমরা ইউনাইটেড কিংডম এই দেশে, এবং এখানে আমি আমি বিলিভ করি যে আপনাদের অনেক সিনিয়র লেকচারার টিচাররা আছেন যারা এই দেশে পড়ালেখা করে গিয়েছেন, ওই স্যাররা হয়তো বলতে পারবেন, এখানে ভিক্টোরিয়া লাইন আছে, একটা পাতাল ট্রেন, এখানে অনেকগুলো লাইন আছে আর কি। তো ভিক্টোরিয়া যে লাইনটা, সেটার বয়স হচ্ছে 200 বছর। ঠিক আছে, তাহলে আপনারা চিন্তা করে করে দেখেন, 200 বছর আগে ভিক্টোরিয়া লাইন মানে পাতাল ট্রেন এদেশে চলছিল। এবং ব্রিটেন মানে ইংরেজরা এমন একটা জাতি, ঠিক আছে, এরা ঐতিহ্যকে কখনো ওরা ফেলে দেয় না, ঐতিহ্যকে ওরা ধরে রাখে। আপনি যখন এই দেশে আসবেন আপনি দেখবেন যে ভিক্টোরিয়া লাইনটা তারা চাইলে বন্ধ করে দিতে পারে, এবং ভিক্টোরিয়া লাইনে তারা চাইলে নতুন ট্রেনের মানে ইম্পোর্ট করতে পারে, বা নতুন ট্রেন তারা সেখানে বসাতে পারে, কিন্তু তারা সেটা বসাচ্ছে না। সেই পুরনো, একদম কম করে হলো 50-60 বছর আগের ট্রেনটা এখন চলছে এই লাইনে, এবং তারা এটা চেঞ্জ করছে না। ইয়েস, তারা ভেতরে মডিফিকেশন করছে, তারা ভেতরে এটাকে খুবই সুন্দর। আপনি বাইরে থেকে দেখলে, আমরা বাংলাদেশে, আপনারা এই এই নামটা কখনো শুনেছেন কিনা, মুরিট্টিন, মুরিট্টিন বাস বলতে হবে, মুরিট্টিন বাসের নাম শুনেছেন? বাইরে থেকে দেখলে মনে হবে মুরিট্টিন, বাট ভেতরে যখন ঢুকবেন আপনি তাজ্জব হয়ে যাবেন যে এটা তো 7 স্টার হোটেল। হ্যাঁ, তো এই দেশটা হচ্ছে, এই দেশের ওই তারা হচ্ছে ঐতিহ্যের ধারক এবং বাহক। ঠিক আছে, ইউনাইটেড কিংডম হচ্ছে তারা ঐতিহ্যের ধারক। তো আমি এই কথাটা কেন বললাম, টেকনোলজি এবং মানে উন্নয়নের দিক থেকে, উন্নতির দিক থেকে তারা আমাদের চাইতে
কয়েক শত বছর এগিয়ে আছে। এখন আমি এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে, আমরা বাংলাদেশে বসে সেই এমবিএ যারা প্রশ্নটা করছেন আর কি, এমবিএ এটা কিছুই না। আবার আমার কথায় কেউ নিরুৎসাহিত হবে না যে আরে আমি একটা নো, ইয়েস, আপনাকে উপরে যেতে হলে এমবিএটা আপনি একটা আপনার একটা সিঁড়ি, সেই সিঁড়িটা অবশ্যই আপনাকে সেই সিঁড়ির ধাপের মধ্যে পা দিয়েই তারপরে পরবর্তী সিঁড়িতে আপনাকে যেতে হবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে আপনি আগে আপনাকে আলটিমেট গোল সেট করেন, আপনি চিন্তা করেন যে আমি কি করব, আমার আফটার এমবিএ মানে এমবিএটা শেষ হলে আমি কি করব। এই দেশে আসলে এই দেশের রেস্টুরেন্টে কাজ করলেও ভাই মাসে বাংলাদেশে 1.5 লাখ থেকে 2 লাখ টাকা ইনকাম করা যায়। সো টাকা ইনকাম করা আপনার জন্য কোনো সমস্যা হবে না, কিন্তু সমস্যা যেটা হবে সেটা হচ্ছে জীবনের একটা পর্যায়ে এসে আপনি আপনাকে জিজ্ঞেস করবেন আমি কি করেছি জীবনে, আমার আমার অ্যাচিভমেন্ট কি। আমাকে কেউ যদি জিজ্ঞেস করে প্রফেশনালি তুমি কি, আমি কি জবাব দেবো? আমি এমবিএ করেছি বাংলাদেশে। এখন মনে হয় মানে আমার ভাই বোনেরা প্লিজ আমাকে মনে করবেন না যে আমি আপনাদেরকে অবহেলা করে বলছি, ব্যাপারটা বাংলাদেশে অসংখ্য অগণিত এমবিএ আছেন। আমি গতকালকেই ফেসবুকে একটা ভিডিও ক্লিপ দেখেছি, কেউ একজন আপলোড করেছেন, ঢাকার কোন একটা খুব ভালো মডেল হাই স্কুলের না যেন কিন্ডার গার্ডেন, খুব ভালো নাম করা আর কি, সেটার একজন সিনিয়র টিচার, এবং ওই টিচার ওই স্কুলের অন্যতম একজন প্রতিষ্ঠাতাও। ওই স্যারকে দেখলাম যে উনি হচ্ছে রাস্তায় আলু সবজি বিক্রি করছেন, হুইচ ইজ ভেরি গুড, এটা কোনো খারাপ কিছু না আলু সবজি বিক্রি করা, বাট চিন্তা করা যায় আজকের পরিস্থিতি, এবং এটা এটা কোভিড এর কারণে হয়তো ব্যাপারটা হয়েছে, কিন্তু আপনি চিন্তা করে দেখেন যে মানে তার মানে আমি জাস্ট এক্সাম্পলটা এই জন্যই দিচ্ছি যে একজন শিক্ষিত শিক্ষক, যিনি জাতির বিবেক, একজন শিক্ষক, জাতির নখদর্পণ, জাতির আয়না যাদেরকে আমরা বলি, সেরকম একজন শিক্ষক রাস্তার মধ্যে সবজি বিক্রি করছে। হ্যাঁ, তো ব্যাপারটা হচ্ছে যেটা আমি বলতে চাই সেটা হলো আর কিছু না, একটাই আমি আপনাদেরকে বলতে চাই, সেটা হলো আপনার ফোকাসটা হবে, আপনাকে চিন্তা করতে হবে যে আপনি কি করতে চান, আপনার দিন শেষে আপনি কি হতে চান। ঠিক আছে, আপনি সেই জিনিসটাকে চিন্তা করে তারপর আপনি কোথায় যাবেন, কি করবেন, কিভাবে নিজেকে সেট করবেন, সেই ব্যাপারে আমরা ইনশাল্লাহ তখন আমরা সেই ব্যাপারে কথা বলবো। তো যারা এই প্রশ্নগুলো করছেন, এবার আপনাদের প্রশ্নের সাথে আমি রিলেট করি। যখন আপনি আপনার গোলটা সেট করে ফেলবেন, টার্গেট সেট করে ফেলবেন যে ইনশাল্লাহ আমি ইয়ে করে কি বলে এমবিএ করে আমি পিএইচডি করব, এমবিএ এর সাথে রিলেটেড কোন একটা সাবজেক্টের সাথে পিএইচডি করব, পিএইচডি করে আমি আমার ইস্টার্ন ইউনিভার্সিটিতে আমি সিনিয়র লেকচারার হিসেবে জয়েন করব, এরপরে সালমান স্যারের মতো টিচার হব। এই যে একটা আপনার গোল হতে পারে, আপনার গোল হতে পারে যে না আমি এমবিএ করে আবার ওখানে পিএইচডি করব, অথবা আমি একটা প্রফেশনাল কোর্স করব, আমি লয়ার হব। হ্যাঁ, আমি এমন একটা প্রফেশনাল কোর্স করব যে কোর্সটা করলে নিজের জন্য, অবশ্যই আমরা যাই করছি এন্ড অফ দ্য ডে আমার জন্য। আজকে আমি আমি যদি 1 টাকা ইনকাম করি, 1 টাকা উপার্জন করি, তাহলে সেই উপার্জনের 95 পয়সা কিন্তু আমি আমার পরিবারের জন্য ব্যয় করছি, 5 পয়সা হয়তো আমি অন্য কিছুর জন্য ব্যয় করছি। তো আমার অবশ্যই সবকিছু আমাকে ঘিরে হবে, কিন্তু সেই আমাকে ঘিরে থাকার মধ্যেও যেন আমার দেশ থাকে, সেই সবকিছুর মধ্যে যেন আমার দেশের উন্নয়ন থাকে, দেশের উন্নতির কথা চিন্তা থাকে। তাহলে যেটা হবে, আমার জন্য কোর্সগুলো চয়েস করতে খুব সুবিধা হবে। আচ্ছা, এবার আসেন আপনাদের প্রশ্নগুলোর ছোট্ট করে জবাব দিয়ে দিই। এখানে যারা পার্ট টাইম কথা বলছেন, এখানে স্টুডেন্টদের জন্য সবসময় পার্ট টাইম জব করার অপশনস আছে। সালমান যে বলেছিল যে তৌহিদের একটা কোশ্চেন বারবার আসছে, আচ্ছা তৌহিদের কোশ্চেনটা আমি অ্যান্সার দিচ্ছি। বা আমাদের হচ্ছে এই যে বললো যে নরওয়ে থেকে, কানাডা থেকে, অস্ট্রেলিয়া থেকে, ইউরোপের বিভিন্ন ইউরোপের ম্যাক্সিমাম দেশের পোলাপান এখানে এসে পড়ে কেন? কারণ হচ্ছে ওই যে আমরা যেটা শুরুতে বলেছি যে ভ্যালু অফ সার্টিফিকেট, মানে এই যে সার্টিফিকেটের যে মূল্যায়নটা, ভ্যালুয়েশনটা। এখন ইউরোপের একটা দেশ থেকে যদি আপনি পড়ালেখা করেন, তাহলে তাদের মিডিয়াম অফ স্টাডি হচ্ছে তাদের দেশের ভাষা। হ্যাঁ, তো ফ্রান্সের স্টুডেন্ট হলে আপনি ফ্রেঞ্চ ভাষায় পড়ালেখা করছেন, জার্মানির হলে জার্মান ভাষায় করছেন, যদিও ওই সমস্ত দেশে ইংলিশ মিডিয়াম আছে, ঠিক আছে, কিন্তু একটা দেশের স্বজাতিক ভাষা হচ্ছে ইংলিশ, সেখানে পড়ালেখা হচ্ছে ইংলিশ, তাদের সেটার ভ্যালুয়েশন যেমন। একটা দেশ ডিফারেন্ট ভাষায় কথা বলে, সেই দেশের মানুষ ইংরেজিতে পড়ালেখা করবে, যেটা আমাদের ক্ষেত্রে যেটা হয় আর কি। ঠিক আছে, এখন দেখেন এই জন্য মানে যেহেতু আমরা বলছি যে এখানে তো পড়ালেখা, এখানে পার্ট টাইম জব গুলোর অপরচুনিটিস স্টুডেন্টদের জন্য ইউরোপের অন্যান্য দেশে অত নেই, যার কারণে দেখা যায় ওই ছেলেগুলা, ওই স্টুডেন্ট গুলো এই দেশে এসে জব করতে আসে কেন? তারা কাজের পাশাপাশি, সরি, পড়ালেখার পাশাপাশি এখানে কাজ করতে পারে এবং ভালো পয়সা উপার্জন করতে পারে। ঠিক আছে, আমাদের দেশে ছাত্র অবস্থায় যেমন আমাদের আম্মু আব্বুরা আমাদেরকে আমাদের পড়ালেখার খরচ বিয়ার করেন, এই দেশে গভর্নমেন্ট একটা সময় পর্যন্ত, অনার্স লেভেল পর্যন্ত এই দেশে গভর্নমেন্ট আপনাকে খরচ দিবে, আপনার কোনো পয়সা খরচ হবে না। মাস্টার্স লেভেলে যখন আপনি চলে যাবেন, তখনই নিজের পকেটে টাকা দিয়ে, মা বাবার টাকা দিয়ে আপনাকে পড়ালেখা করতে হবে। তো স্টুডেন্টরা কি করে, ওই সময় গিয়েই তারা কাজে চলে যায়। আবার অনেক স্টুডেন্ট আছে মা বাবারা যে পকেট মানিটা দেয় সেটা দিয়ে তাদের হয় না, তখন তারা দেখা যায় যে সেকেন্ডারি স্কুল
বা এই লেভেলস থেকে তারা গিয়ে কাজে নেমে যায়। হ্যাঁ, আপনাদের মনে আছে কিনা আমি বিলিভ করি আপনারা ওই যে আমাদের ওই লেখকের একটা একটা ইয়ে ছিল, একটা গল্পের আমরা খুব সম্ভবত নবম দশম শ্রেণীতে পড়েছিলাম, পারি। পারি একটা গল্প ছিল, আপনারা কেউ পড়েছেন কিনা, যেখানে এটা প্রমোদ চৌধুরীর কিনা আমি ভুলে গেলাম, এখানে যদি কেউ জানেন আমাকে হেল্প করবেন ইনশাল্লাহ। ঠিক আছে, আহ প্রমোদ চৌধুরী অথবা জসিমউদ্দিনের না কি না, না জসিমউদ্দিন না, কার যেন ছিল, পারি একটা ইয়ে ছিল, না জানি আবুল ফজল, আমি ভুলে গিয়েছি। তো ওই ওই পারির মধ্যে কিন্তু উনি ওই যে প্যারিসের মধ্যে উনি গিয়ে ছাত্রদের কাজ করা, উনি ওই ব্যাপারে উনি কিন্তু কথা বলেছিলেন। তো এটা আমাদের কাছে হাস্যকর মনে হচ্ছিল, ছাত্ররা আবার কাজ করে। হ্যাঁ, তো এটা এই দেশে এই দেশগুলোতে এটা কিন্তু খুব কমন একটা ব্যাপার। ঠিক আছে, আমরা রাস্তায় ঝাড়ু দেওয়া থেকে শুরু করে মানে মানে বাসার কি বলে পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজ পর্যন্ত সবগুলো কাজেই কিন্তু এই দেশের মানুষ করে যাচ্ছে। এবং এই সমস্ত আমাদের দেশের মধ্যে আমরা যেমন বলি, "এই তুমি একটা ঝাড়ুদার, এই তুমি একটা নাপিত, মানে তুমি জুতা সেলাই করো, তুমি একজন টেইলার", আমরা আমরা যেমন আমাদের দেশে এগুলো বলি, এই দেশের মধ্যে কিন্তু কাজের ব্যাপারে কেউ বলে না তুমি এটা তুমি সেটা। কারণ এই দেশের একজন মেম্বার অফ পার্লামেন্ট একজন ওই ঝাড়ুদারের সাথে বসে চা খাচ্ছে, ফ্রেন্ড, তারা তারা বন্ধু, আপনি চিন্তাও করতে পারবেন না। হ্যাঁ, এই যে জ্ঞানের বিভাজন, তারপর হচ্ছে উঁচু নিচুর বিভাজন, এই জিনিসগুলো আমাদের দেশে আছে অনেক বেশি, এই দেশের মধ্যে নাই। ঠিক আছে, তো এই কথাটা এই জন্যই বললাম, আপনি যদি টার্গেট সেট করে আপনি পড়ালেখা করতে আসেন, তাহলে আপনাকে চিন্তা করতে হবে যে আমি জীবনের শেষে বা আমার একটা পর্যায়ে গিয়ে আমি কি করব। সেই সেই জিনিসটা প্রথমে সেট করবেন। তারপর আপনার যে এমবিএ এর কথা বলছেন, তো আমি মানে একদম মূল কথা হচ্ছে এখানে আপনি কাজ করার জন্য আপনার জন্য যথেষ্ট অপরচুনিটিজ আছে। যথেষ্ট মানে কি, আপনি যদি মনে করেন যে পড়ালেখা ছেড়ে কাজ করবো, তাহলে কাজও করতে পারবেন। কিন্তু সেটা তো আমরা করব না কেন, আমার যেই পর্যন্ত একটা সুন্দর ক্যারিয়ার হবে না, যে পর্যন্ত একটা সুন্দর ক্যারিয়ার আমি নিজেকে নিয়ে যেতে পারছি না, কাঙ্ক্ষিত মানে নিজেকে দেখতে পাচ্ছি না, সে পর্যন্ত তো আমি চেষ্টা করে যাব যে আমার নিজেকে সেই জায়গায় নিয়ে যাওয়া। ঠিক আছে, সরি আমি এই ব্যাপারে অনেক বেশি কথা বলে ফেললাম, আমি সালমানের কাছে ফিরে যাচ্ছি। আচ্ছা, এখানের মধ্যে অনেকে আবার সব প্রশ্ন করছে যে হ্যাঁ, আমি যদি এমবিএ করে থাকি বা কিছু করি, সেখানে থেকে যাওয়ার কোনো পসিবিলিটি আছে কিনা। সো হুম, মহিউদ্দিন, আপনাদের এখন যে হ্যাঁ, তারপরে আইএলস এর রিকোয়ারমেন্ট নিয়ে কথা বলতে হুম, চাচ্ছেন অনেকে। সো আচ্ছা, এই দুইটা প্রশ্নতে আপনি কি জবাব দিবেন? আর আমরা আমি যতদূর অবশ্যই, জানি এখন তো মনে হয় মাস্টার্স এর পর মনে হয় 2 বছরের একটা পিরিয়ড, গ্রেস পিরিয়ড দেওয়া হচ্ছে, তাই না? আচ্ছা, জি, অনেক ধন্যবাদ সালমান। আমি ওই কথাগুলোতে যাচ্ছিলাম, আমি আরো একবার বলে রাখি লাইভের মধ্যে, সেটা হচ্ছে আজকে আমরা এই যে প্রোগ্রামটা করছি এটার পেছনে কিন্তু সালমানের একটা সুন্দর উদ্দেশ্য আছে, টার্গেট আছে। আমি চাচ্ছি যে আমাদের সুন্দর সাথে সুন্দর একটা সম্পর্ক সৃষ্টি হবে। তো এন্ড অফ দ্য ডে আমরা যখন প্রোগ্রাম শেষ করে দিব বা প্রোগ্রাম কাছাকাছি যাব, তখন আমরা সবাই সবার সাথে কিভাবে যোগাযোগ করব, যোগাযোগের একটা ব্যবস্থা করে দিব ইনশাল্লাহ। আমি আবারও বলছি, এখনো বলছি, শুরুতেও বলেছিলাম যে আমার এই যোগাযোগের উদ্দেশ্যটা একমাত্র কেবলমাত্র শুধুমাত্র ওই যে বলেছি দেশের জন্য। তো দেশের জন্য মানে কি, আমি চাই আজকে আমাদের এই লাইভে হয়তো 50 জন 60 জন বা 100 জন স্টুডেন্টস আছেন যারা এই দেশে বা বাইরের দেশে পড়ালেখা করতে আগ্রহী। আমি চাইবো যে আপনারা সবসময় যোগাযোগের মধ্যে থাকবেন, আপনারা এই দেশে আসবেন, এসে পড়ালেখা করবেন, পড়ালেখা করে হয়তো 50 60 জন তো আর হয়তো এখানে থেকে যাবেন না, ম্যাক্সিমাম আমার বললেন না আমি আমার দেশে ফিরে যাব। দেশে ফিরে গিয়ে এই দেশ থেকে আপনার যে অর্জিত জ্ঞান, এই দেশে আপনি যা শিখেছেন সেই জিনিসটা গিয়ে দেশে দেওয়ার চেষ্টা করবেন। দেশে দেয়া মানেই হচ্ছে আপনার লাভ হবে, আপনার পরিবারের লাভ হবে, দেশের লাভ হবে সর্বোপরি, তাই তো? তো যেহেতু আমরা সবসময় একটা স্লোগান বলি যে পৃথিবীকে পৃথিবীকে গড়তে হলে সবার আগে নিজেকে গড়ো, তাই না? তো নিজেকে গড়লেই কিন্তু আমি পৃথিবী গড়তে পারবো। তো নিজেকে গড়ার জন্য যে ব্যাপারটা, আমরা তো নিজেদেরকে হয়তো ওই মানে নিতে পারিনি, ওই মানে পৌঁছতে পারিনি। তা আমরা সবসময় স্বপ্ন দেখি। আমরা আমাদের বড়রাও আমাদের মধ্যে স্বপ্ন দেখতেন, হয়তো আমরা তাদের স্বপ্ন পূরণ করতে পারিনি, কিন্তু আমরা স্বপ্ন দেখছি আবার তোমাদেরকে নিয়ে। আমরা স্বপ্ন দেখছি যে আজকে আমি যেটা করতে পারিনি, আমাদের ছোটরা, আমাদের অনুজরা, তারা সেই জিনিসটা করে দেখাবে ইনশাআল্লাহ। তো যেটা আমি বলবো, সালমান যেটা বলেছে, অসংখ্য অসংখ্য সুযোগ সুবিধার দ্বার এই দেশে খুলে যাচ্ছে এবং খুলে গেছে। হ্যাঁ, যারা এই দেশে থাকতে চান তাদের জন্য খুবই ভালো নিউজ আছে। এই দেশে থাকার মানে থেকে যাওয়ার যাদের উদ্দেশ্য আছে, সেটা হলো যাদের, আমি দুই ভাবে বলবো, আমাদের দেশের যারা আমরা যারা স্টুডেন্টস আছি, আমাদের ক্যাটাগরি যদি আমরা করি, শ্রেণী মানে বিভাজন করি, শ্রেণী বিভাজন করলে কয়েক শ্রেণীর ছাত্রছাত্রী আমরা পাবো। যেমন একটা শ্রেণী হবে এরকম যারা সম্পূর্ণ পরিবারের অর্থায়নে পড়ালেখা করছেন। তার মানে পরিবার বলতে বোঝাচ্ছি যাদের বাবা অনেক ধনী মানুষ, ঠিক আছে,
যাদের মানে প্রতিদিন টিফিন খরচ থেকে শুরু করে মানে ট্যাক্সি ভাড়া পর্যন্ত প্রত্যেকটা খরচের মানে মা বাবা বিয়ার করেন, বহন করেন, ঠিক আছে? তো এটা হচ্ছে এক শ্রেণীর স্টুডেন্টস, মানে তাদের মানে কোনো নিজের পকেট থেকে কোনো পয়সা খরচ করতে হয় না, বরং তাদের অসংখ্য টাকা পয়সা আছে মা বাবা, এক শ্রেণীর স্টুডেন্ট। আর এক শ্রেণীর স্টুডেন্টস আছে যাদের মা বাবারা সচ্ছল, হ্যাঁ, কিন্তু সব ধরনের মানে খরচ তারা সবসময় বেয়ার করেন না, বা তাদের লিমিটেশনস আমি বলবো না, তাদের সীমাবদ্ধতা বলবো না, আমি বলবো যে তারা করেন না, যেহেতু মানে তারা চান যে ছেলে মেয়েগুলো আত্মপ্রত্যয়ী হোক এবং স্বাবলম্বী হোক, ঠিক আছে? তো সেই এরকম এক শ্রেণীর ছাত্রছাত্রী বা তাদের পিতামাতারা আছেন। আরেক শ্রেণী আছে যে না, মাঝামাঝি আব্বু আম্মু মানে কিছু ইয়ে করেন, আবার আমি টিউশনি করছি, আমি একটা পার্ট টাইম জব করছি, বা আমার আমার নিজের কিছু ইনকাম আছে যেগুলো দিয়ে আমি আমার পড়ালেখা সহ আমার পড়ালেখার খরচের পাশাপাশি আমি আমার পকেট খরচ যেটা, সেটা আমি মেনটেন করছি, হ্যাঁ। তাহলে এটা এক শ্রেণীর হতে পারে। আরেক শ্রেণী আছে যারা খুবই স্ট্রাগল করছে, হ্যাঁ, স্ট্রাগল করছে, যেমন আমার সেমিস্টার ফি চলে আসছে, এখন সেমিস্টার ফি আব্বু দিতে পারছেন না, হ্যাঁ, তো দেখা গেল যে খালা মামা চাচা মানে কারো কাছ থেকে ধার নিয়ে আমার এই সেমিস্টার ফি দিতে হলো, ঠিক আছে? তো এটাও একটা শ্রেণী আছে। তো আমি বলবো, এটা আমার আমার অনুরোধ আর কি, কেউ যদি মানে একদম খুব স্ট্রাগল লেভেলে থাকেন, হ্যাঁ, কেউ যদি মনে করেন যে আমার জন্য এটা খুবই স্ট্রাগলড হবে, তাহলে আপনার জন্য আমি একটা বলবো, সেটা হচ্ছে আপনি এই দেশে, আপনি যে এই দেশে আসতে পারবেন না ব্যাপারটা এরকম না। এই দেশে এসে আপনাকে কিন্তু মানে আপনার নিজের উপর নির্ভরশীল হতে হবে খুব বেশি, যত না বেশি নির্ভরশীল হবে অন্য যে আর তিনটা ক্যাটাগরির কথা বলেছি তাদের। কেন? কারণ হচ্ছে তারা হয়তো এসেই যদি কাজ ম্যানেজ করতে না পারে, তাদের চলবে কেন? তারা হয়তো কিছু তাদের সাথে করে টাকা পয়সা বেশি করে নিয়ে আসবে, যাতে করে তারা অ্যাটলিস্ট 6 মাস 8 মাস 1 বছর এই দেশে চলাফেরা করতে পারে নির্দ্বিধায়। কিন্তু আপনার জন্য যেটা সমস্যা হবে সেটা হচ্ছে আপনি হয়তো দেখা যাবে আসার সময় মানে খুব কষ্ট করে ধার দেনা করে টিউশন ফি ম্যানেজ করেছেন, এখানে যে লিভিং কস্টটা সেটা আপনাকেই এসে এখানে জোগাড় করতে হবে। সেক্ষেত্রে আপনাকে মানে খুব বেশি অতিরিক্ত সচেতন হয়ে এদেশে আসতে হবে, ঠিক আছে? আর এই যে প্রশ্নটা যেটা ছিল যে এখানে মানে সুযোগ সুবিধাগুলো, সেটাই বলছি যে একটা সময় ছিল যে স্টুডেন্ট হিসেবে এখানে যারা আসতো তাদের জন্য 8 বছরের লিভিং একটা লিমিটেশন ছিল, যে 8 বছর পরে ছাত্রছাত্রী হিসেবে আপনি কোনো অবস্থাতে আপনার লিভটাকে এক্সটেন্ড করতে পারবেন না, ঠিক আছে? আর এখন যেটা হয়েছে সেটা হলো, আপনি ছাত্র অবস্থায় আপনার যে ক্যাপ সিস্টেমটা ছিল সেটা চলে গিয়েছে। আর যাদের, আমি আবারও বলছি, যাদের মানে মা বাবার অর্থায়ন আছে, মানে পরিবারের ভালো একটা ব্যাকগ্রাউন্ড আছে, সাপোর্ট আছে, তাদের জন্য যেটা সুবিধা, এখানে 10 বছরের একটা ক্যাটাগরি আছে, যে আপনি এই দেশে বৈধভাবে 10 বছর যদি থাকতে পারেন, তাহলে 10 বছর পর আপনি এই দেশে স্থায়ীভাবে বসবাসের আবেদন করতে পারবেন, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে কিভাবে, আমি একটা ছোট্ট উদাহরণ দেই। ধরেন আপনি এখানে একটা আন্ডার গ্রাজুয়েশন কোর্সে যখন আসবেন, মানে অনার্স লেভেলের কোনো কোর্সে যখন আসবেন, তখন আপনাকে 3 বছরের কোর্স, সেখানে আপনাকে এই দেশে লিভ দেওয়া হবে 42 মাসের, 42 মান্থস লিভ দেওয়া হবে আপনাকে, ঠিক আছে? এরপর ওই 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 লিভটা যখন আপনার শেষ হয়ে যাবে, আপনি যখন ওই কোর্সটা সম্পূর্ণ করে ফেলবেন, তখন আপনি 2 বছরে একটা মাস্টার্স করবেন। 2 বছরের মাস্টার্স হচ্ছে 2 বছর মানে 24 মাস, কিন্তু 2 বছরের মাস্টার্স করলে আপনাকে 30 মাসের লিভ দেওয়া হবে, 30 মাসের মানে থাকার অনুমতি দেওয়া হবে। তাহলে ওখানে হচ্ছে 42 মাস, এখানে হচ্ছে 30 মাস, সময়টা আপনারা একটু ক্যালকুলেশন করেন। আর ওই মাস্টার্সটা শেষ হলে আপনি পিএইচডির জন্য যাবেন। আমি একদম সহজ হিসাব বলছি, সালমান যেটা বলেছে 2 বছরের এক্সামশনটা, ওইটা আমি বলবো। ওই মাস্টার্স শেষ করে আপনি পিএইচডি তে অ্যাডমিশন নেবেন, পিএইচডির জন্য অ্যাডমিশন নিলে পিএইচডি মিনিমাম 3.5 থেকে 4 বছর, আর পিএইচডির জন্য লিভটাও আপনাকে 4 বছরে দিবে, অনেক ক্ষেত্রে 5 বছরের হয়, ডিপেন্ড করে কোন ইউনিভার্সিটি থেকে আপনি পিএইচডিটা করছেন। তো দেখা যাবে যে এই সবগুলো মিলিয়ে আপনার 10 বছর হয়ে গেল, আপনি পিএইচডিও শেষ, আপনি আপনি ব্রিটিশও হয়ে গেলেন, ঠিক আছে? পিএইচডি শেষ, ব্রিটিশ। আচ্ছা, তো তার অর্থ হচ্ছে 10 বছর আপনার এখানে থাকা হয়ে গেল, যেটাকে আমরা বলি লং রেসিডেন্সি ক্যাটাগরি, ঠিক আছে? মানে এই দেশে আপনি অনেক বছর ধরে আছেন, 10 বছর ধরে আছেন, ওই ক্যাটাগরিতে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আচ্ছা, আর যেটা হলো, এখানে আপনি যখন এখন আসবেন, আপনি একটা অনার্স কোর্স কমপ্লিট করলেই কিন্তু আপনি ওয়ার্ক প্লেসমেন্ট পাবেন, ঠিক আছে? তো সেই ওয়ার্ক প্লেসমেন্টটা আসলে ভ্যারি করে, যে একটি খুব ভালো, মনে করেন যে যেই ইউনিভার্সিটি গুলোতে বছরে বাংলাদেশি টাকায় 20 20 লাখ 25 লাখ টাকা টিউশন ফিস, ওইরকম একটা ইউনিভার্সিটি থেকে আপনি যখন অনার্স করবেন, সেটার ভ্যালু একটু ডিফারেন্ট। আর কিছু ইউনিভার্সিটি আছে যেগুলোতে বছরে টিউশন ফিস হচ্ছে বাংলাদেশি টাকা 8 থেকে 9 লাখ টাকা বা 10 লাখ টাকা, হ্যাঁ, সেটার ভ্যালু একটু ডিফারেন্ট।
আবার মাঝামাঝি আছে, আবার আরো উচ্চ পর্যায়ের আছে, ঠিক আছে? তো যেটা হবে সেটা হলো আপনি ওই ইউনিভার্সিটি গুলার ক্যাটাগরি বা কোয়ালিটি এবং রেটিং এর উপর ডিপেন্ড করে আপনি হচ্ছে যে ওই যে 2 বছর বা 1 বছরের প্লেসমেন্টটা পাবেন আফটার মানে অনার্স আর কি। এরপর হচ্ছে মাস্টার্স যদি আপনি কমপ্লিট করেন, মাস্টার্স এর পরে আপনি 2 বছরের ওয়ার্ক পারমিট বা ওয়ার্ক প্লেসমেন্ট যেটা আমরা বলি সেটা করতে পারবেন এখানে। বাট সেটা 100% আপনাকে খুঁজে বের করে নিতে হবে, সেই কাজে আপনাকে নিজেকে নিয়োজিত করতে হবে। মানে এটা ইউনিভার্সিটি আপনাকে বলবে না যে তুমি অমুক জায়গায় গেলে এটা পেয়ে যাবা, মানে এটা এটা মানে একদম ইয়ে না, আমরা যেটাকে ইংরেজিতে বলে রেডিমেড, মানে যেটা আমার জন্য একদম প্রস্তুত না যে আমি শেষ করলাম আমাকে দিয়ে দেয়া হবে না। প্রত্যেকটা জিনিস হচ্ছে সবকিছু সিস্টেমের মধ্যে আছে, আমাকে খুঁজে খুঁজে সেই জিনিসগুলো বের করে আমাকে সেটা অর্জন করতে হবে, এটা হচ্ছে ব্যাপার, ঠিক আছে? আর আরেক ক্যাটাগরি আছে, সেটা সেই ক্যাটাগরি হচ্ছে আমার ক্যাটাগরি, ঠিক আছে? আমি যেমন এখানে বিয়ে করে থেকে গেছি, সেই ক্যাটাগরি আছে। তো কেউ যদি প্ল্যান করেন যে আমি আব্বু আম্মুর থেকে দেশ থেকে যাওয়ার সময় পারমিশন নিয়ে যাবো যে আম্মু আব্বু আমি ওই দেশে গিয়ে বিয়ে করবো পড়ালেখা শেষ করে, তোমরা অনুমতি দিচ্ছ কিনা, তাহলে আব্বু আম্মু থেকে ওই পারমিশন নিয়ে এসে বিয়ে করবেন, এখানে স্থায়ী হয়ে গেলেন, ঠিক আছে? তো এটা একটা অপশনস আছে। আর ছাত্রছাত্রীদের তো আমি বলেই দিলাম যে 10 বছর পড়ালেখা কমপ্লিট করার পরে আপনি এই দেশে চিরস্থায়ীভাবে থাকতে পারবেন। এছাড়াও এছাড়াও আরো অনেকগুলো ক্যাটাগরি এসেছে। আমি তো আগেই বলেছি যে আপনাদের সাথে আমার একটা সম্পর্ক হয়ে যাবে এবং আমরা যোগাযোগের মধ্যে থাকবো ইনশাল্লাহ। আমি সালমান স্যারের মাধ্যমে সবাইকে বলবো যে আমরা হয়তো একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলতে পারি, আমরা শেষের দিকে বলবো আর কি। সেখানে যেটা হবে আমি রেগুলার আপনাদেরকে আপডেট গুলো দিতে পারবো, আপনারা আমার সাথে যোগাযোগ রাখবেন। তাহলে যেটা হবে আমি আপনাদেরকে আরো যে ক্যাটাগরি গুলো আছে, অনেকগুলো অসংখ্য ক্যাটাগরি আছে সত্যি কথা, কারণ এখন ইউরোপিয়ান ইউনিয়ন থেকে আমরা বের হয়ে গেছি, যার কারণে এই দেশে আমাদের এখন বাইরের দেশের লোকজন অনেক বেশি প্রয়োজন। হ্যাঁ, মানে আমাদের মতো বাইরের দেশের লোকজন আর কি। তো এতটুকুই বললাম। অনেক অপশনস আলহামদুলিল্লাহ এখানে খুলে যাচ্ছে, খুলেছে, আরো সামনে খুলবে। জি সালমান স্যার। আচ্ছা, এখান থেকে আমার কিছু এক্সপিরিয়েন্সের কথা আমি অ্যাড করতে চাই। যখন আমি পড়াশোনা করছিলাম, আমি ছিলাম থার্ড ক্যাটাগরির মধ্যে। সো বাসা থেকে কিছু পাঠানো হতো, বাকিটা আমি এখানে কাজ করে নিজেরটা নিজে জোগাড় করি। আমি আপনাদেরকে একটা জিনিস বলবো যে বাসা থেকেও যদি জোগাড় করতে পারেন, আমি আপনাদেরকে একটা অ্যাডভাইস দেবো, আপনারা শুধু আপনাদের টিউশন ফিটা বাসা থেকে জোগাড় করুন। কারণ এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে কি, টিউশন ফিটা কিন্তু সবচেয়ে বড় হেডেক। এটা যদি আপনি বাসা থেকে জোগাড় করতে পারেন, তাহলে থাকা খাওয়ার খরচটা কিন্তু এত বেশি না, ঠিক আছে? আর আরেকজন প্রশ্ন করতেছেন যে জার্মানি থেকে যদি ফ্রি মাস্টার্স করা যায়, জার্মান ভাষার জার্মান জায়গার সবচেয়ে বড় এটা সমস্যা, আমিও পরে জবাব দিব, সমস্যা নেই। হ্যাঁ আচ্ছা, এটা আমাদের মহিউদ্দিন সাহেব জবাব দিবেন। আর এটার জন্য অ্যাকচুয়ালি কি হয়, আপনি যখন বাসায় থেকে যদি আপনার মাস্টার্সেরটা খরচ জোগাড় করে নেন, থাকা খাওয়াটা আপনি জোগাড় করতে পারেন। এখানে কিন্তু বাংলাদেশে প্রচুর কমিউনিটি আছে, ইন্ডিয়ান কমিউনিটি আছে, পাকিস্তানি কমিউনিটি আছে। তাদের সাথে যদি উঠবস করেন, বসেন, তাহলে আপনি কোনো না কোনো জায়গায় জব পেয়ে যাবেন। ইভেন আমারও মনে আছে, আমার ফ্রেন্ড ছিল, ইন্ডিয়ান ছিল, কিন্তু সে কিন্তু আমার জব জোগাড় করেছে, আমরা একসাথে কাজ করতে যেতাম। বাট এটাই হচ্ছে কথা, আমি ওয়ার্ক করে 400-450 পাউন্ড আর্ন করা ইটস নাথিং, ইটস ভেরি ইজি, ঠিক আছে? সো আপনার লিভিং কস্ট পুরোপুরি কিন্তু উঠে যাচ্ছে। আর এটাও আমি আপনাকে বলবো, এটাও কিন্তু আপনার লাইফের এক্সপিরিয়েন্স। একটু আগে কিন্তু মহিউদ্দিন সাহেব একটা কথা বলছেন যে এখানে কিন্তু কেউ কিছু বলবে না, আপনাকে কিন্তু লিঙ্ক করে বের করে নিতে হবে। এই যে পার্ট টাইম জবগুলো করবেন, এটা কিন্তু আপনার লিঙ্ক। এখান থেকে যে কত ছেলে জব পেয়েছে বিশ্বাস করতে হবে না। আমাদের সাথে পরিচিত যারা ফ্যাক্টরিতে কাজ করতো, আমরা ওয়ার্কশপে কাজ করতো, তাদের মধ্যে থেকে যারা লিঙ্ক করতে পেরেছে তাদেরকে কিন্তু ওরা জব অফার করছে, 1 বছরের কন্ট্রাক্ট, 2 বছরের কন্ট্রাক্ট, এটা দেখায় দেখায় তারা কিন্তু তাদের স্টেটাকে এক্সটেন্ড করছে। তো এগুলো শুধুই সম্ভব যখন আপনি প্রোঅ্যাক্টিভ থাকবেন। আপনি যদি রিঅ্যাক্টিভ হন তাহলে হবে না, আপনাকে নিজের থেকে আগিয়ে আসতে হবে। যত বেশি এগিয়ে যাবেন তত দেখবেন যে অনেক কিছু হবে। এবং আমি জানি ইস্টার্নের অনেক স্টুডেন্ট আছে যারা প্রোঅ্যাক্টিভ, তারা লাইফে এখন থেকে বিজনেস করছে, এখন থেকে ক্রিয়েটিভ জিনিসে আছে। সো তারা কোনো না কোনো রাস্তা বের করতে পারবে, এবং তাদেরকে হেল্প করার জন্য কিন্তু আজকের ওয়ার্কশপ। আচ্ছা, এখন একটু স্কলারশিপ নিয়ে যদি মহিউদ্দিন সাহেব একটু কথা বলেন, আর একটু আগে জার্মানি কেন না সেটা নিয়ে যদি একটু বলেন, বা জার্মানিতে কি সমস্যা সেটা নিয়ে একটু যদি বলতেন তাহলে ভালো হতো। আচ্ছা, হ্যাঁ, একটা ভাইয়া খুব সুন্দর কোশ্চেন করেছে যে জার্মানিতে ফ্রি। হ্যাঁ, জার্মানি না ভাইয়া, পৃথিবীতে অনেক দেশ আছে যে দেশে ফ্রি পড়ালেখা আছে। জার্মানি আছে, সুইডেন আছে, ফিনল্যান্ড আছে, ঠিক আছে?
তারপর হচ্ছে কি বলে ডেনমার্ক আছে, হ্যাঁ অনেকগুলো দেশ আছে যেখানে, অস্ট্রিয়া আছে, অনেকগুলো দেশ আছে যেখানে ফ্রিতে পড়ালেখা করা যায়। তো আমরা শুরুতেই কিন্তু ওই কথাটার জবাব দিয়ে দিয়েছি যে ভাষা, ঠিক আছে, আপনার জন্য কষ্ট হবে। আপনি গিয়ে জার্মানিতে পড়তে যাবেন, ইংরেজি মিডিয়ামেই পড়বেন, ঠিক আছে, কিন্তু আপনি জানেন আমরা আমরা যেহেতু ইউকে তে থাকি, সালমানও অনেকগুলো দেশ ভিজিট করেছে যখন সে এখানে ছিল, আমিও গিয়েছি আলহামদুলিল্লাহ। এখানে আশেপাশে যতগুলো দেশ আছে সবগুলো দেশেই কম বেশি যাওয়া হয়েছে। তো এই যে গিয়ে আমরা কিন্তু ওখানকার আমাদের 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 কি আত্মীয় স্বজন নেই, আমাদের কি ছোট ভাই ব্রাদার নাই? অবশ্যই আছে, আমাদের লোকজন ওখানে পড়ালেখা করে, আমরা জানি তাদের সাথে যেই যোগাযোগগুলো। ওখানে যেটা হয়, আপনি যতদিন পর্যন্ত ওদের ভাষায় কথা বলতে পারবেন না, আপনি কোনো জব করতে পারবেন না। হ্যাঁ, যিনি এই প্রশ্নটা করেছেন, আপনি যদি মনে করেন যে না আমি 2 বছরের 3 বছরের একটা কোর্সে জার্মানিতে যাব, আমার বাবা আমাকে 3 বছরের থাকা খাওয়া বাবদ মানে 6 লাখ টাকা দিয়ে দিবেন, আর হচ্ছে আমার তো অন্য কোনো খরচ নেই, তাহলে ভাইয়া আপনি চোখ বন্ধ করে বিসমিল্লাহ করে জার্মানির জন্য চলে যান। কোনো হেল্প লাগলে, সহযোগিতা লাগলে আমরা আছি, কোনো সমস্যা নেই। মানে ইউনিভার্সিটি চয়েস করা, আমরা আছি, সমস্যা নেই। আপনি ডেনমার্কে যাবেন, আছি। আপনি অস্ট্রিয়া যাবেন, আছি। সুইডেনে যাবেন, আছি। যেখানেই যাবেন, সত্যি বলছি, আপনার কাছে হয়তো ব্যাপারটা হাস্যকর মনে হতে পারে, কিন্তু আপনি যখন এখানে আসবেন আপনিও দেখবেন যে নেটওয়ার্কিং হয়ে যায়। হ্যাঁ, আমার সাথে আমরা অনেকগুলো গ্রুপের মধ্যে আছি ফেসবুকে, যে গ্রুপগুলোতে সবগুলো মানে সব দেশের স্টুডেন্টসরা আছে এবং তারা তাদের সাথে আমাদের সাথে নিয়মিত যোগাযোগ হয়, ঠিক আছে। তো আপনি না, শুধু যিনি প্রশ্ন করেছেন শুধু আপনি না, যেই কারো যদি এরকম অবস্থা হয় যে আমি ওই দেশে যাব কিন্তু কোনো কাজ করব না, আমি পড়তে যাব নিছক, পড়ালেখা করে দেশে চলে আসবো, মোস্ট ওয়েলকাম। কিন্তু যখনই আপনি চিন্তা করবেন যে আমি জার্মানিতে যাব পড়াশোনার জন্য, টিউশন ফিস নাই, কিন্তু আমি ওখানে কাজ করব, পয়সা ইনকাম করব, তখনই আমি আপনাকে বলে দিতে চাই যে আপনার অন্তত 1.5 বছর লেগে যাবে ওদের ভাষা শিখতে। কিভাবে জানি? এখনো পর্যন্ত আমার নিজের একদম খুব ক্লোজ একজন ছোট ভাই, সে জার্মানিতে ডুসেলডোর ইউনিভার্সিটি আছে একটা, সে ডুসেলডোর ইউনিভার্সিটি সে পড়ালেখা করেছে। সো ডুসেলডোরে সে থেকে সে আমাকে বলছে, সে আজকে প্রায় 3 বছর হয়ে গেছে, সে মার্সিডিজে জব করতো এতদিন, মার্সিডিজ বেঞ্চ, যেই আপনারা জানেন অবশ্যই, খুব ভালো জব করতো। সে আমাকে বলছে যে আমি যে পজিশনে আছি, যদি আমার ল্যাঙ্গুয়েজটা আরো ভালো হতো, আমি আরেকটা পজিশনে গেলে বাংলাদেশি টাকায় প্রতি মাসে মানে আমি প্রায় মানে 5 লাখ টাকা আমার বেতন হতো, ঠিক আছে। তো সে বলছে, তাহলে সে কিন্তু অনেক ভালো বলে, আমি তার সাথে মজা করে মাঝে মধ্যে আমি বলি আমার সাথে বল, আমি একটু শিখি। হ্যাঁ, এই যে ব্যাপারটা, যারা মনে করবেন ফ্রি টিউশন ফিজের দেশে, সুইডেনের ক্ষেত্রেও সেম, ডেনমার্কের ক্ষেত্রেও সেম, সব দেশে মানে ইংরেজি মেইন ভাষা যাদের না, ওই দেশগুলোতে যখনই আপনি চিন্তা করবেন টিউশন ফিজ নেই, ঠিক আছে, আপনি ডেফিনেটলি সেখানে যেতে পারবেন। বাট মানে সেই দেশে গিয়ে এই যে টিউশন ফিজ, আমি এই যে অভিজ্ঞতা শেয়ার করি, অভিজ্ঞতার সাথে চলে আসে আর কি। আমি বাইরের দেশে পড়তে আসার যে আমার প্রথম পরিকল্পনাটা ছিল, আমি প্রথম অ্যাপ্লাই করেছিলাম সুইডেনে। ঢাকায় হচ্ছে, আমি খুব দুঃখিত ভাইয়ারা, 15 বছর আগের কথা ভুলে গেছি আসলে। ঢাকায় এক ভদ্রলোক ছিলেন, যিনি হচ্ছে যে মানে একটা ওনার কনসাল্টিং ফার্ম ছিল। উনি স্টুডেন্টদের সাথে, ওনার চুক্তিটা হতো এরকম যে আহ, তোমরা যখন তোমাদের ভিসা হয়ে যাবে, তোমরা সাকসেস হয়ে যাবে, তখন হচ্ছে যে তোমরা আহ, আমাকে এই পরিমাণ টাকা দিতে হবে, আর যখন তোমাদের তোমরা এটা যদি না হয় তাহলে আমাকে 1 টাকাও দিতে হবে না। ওনার কন্ট্রাক্টটা হচ্ছে এরকম, নো, আমরা যেটাকে বলি নো উইন নো ফিস বেসিস কাজ করা আর কি, ঠিক আছে। তো আহ, আমি আমি মানে ওই কথাটা এই জন্যই বললাম যে ওই ভদ্রলোকের ফার্মে আমরা কিন্তু পেপারস জমা দিয়েছিলাম, তো আমার হয়নি দুর্ভাগ্যজনক ভাবে ওখানে। তো কেন দিয়েছিলাম? কারণ সুইডেনে আমরা জানি উনি বলেছেন কোনো ইয়ে নাই, পয়সা দিতে হবে না, ঠিক আছে। কিন্তু পরবর্তীতে সুইডিশ বন্ধু বান্ধব যারা বাংলাদেশ থেকে সুইডেনে পড়ালেখা করতে গিয়েছিল, তাদের কাছ থেকে শুনেছি যে আমি দুঃখিত, আমি সালমানের কাছে একটু মাইকটা ছেড়ে দিচ্ছি, আমি একটু, আমার এখানে নয়েজ প্রবলেম হচ্ছে, আমি ঠিক করে নিচ্ছি, আমি আসছি আবার। আচ্ছা, তো আপনি যেটা এখন বললেন যে ম্যাম, যে আমি যদি এখান থেকে একটু ভয়েস মানে ল্যাঙ্গুয়েজ যদি আমি একটু শিখি, তাহলে সত্যি ম্যাম মনে হয় এই প্রশ্নটা করেছিলেন। সেই ক্ষেত্রে আমি বলবো যে ল্যাঙ্গুয়েজ শিখে গেলে খুবই ভালো, কিন্তু সমস্যা হচ্ছে আমাদের এখানে কিন্তু জার্মানরা আপনাকে ল্যাঙ্গুয়েজটা শেখাবে, ঠিক আছে, আপনাকে শেখাবে বাঙালিরা। প্রনাউন্সিয়েশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনার নিজেরা বলি, আমাদের দেশে কিন্তু আমরা বাংলা বলি, কিন্তু আমাদের আঞ্চলিক কি টোন আছে না, আমাদের এক একটা অঞ্চল এক একটা টোনে কথা বলে, তাই না? কেউ সিলেটি বলে, কেউ চিটাগনিয়ান বলে, কেউ আবার রংপুরের বলছে,
কেউ আবার আপনার রাজশাহীর কথা বলছে। সো টোনটা খুব বেশি ইম্পর্টেন্ট। আপনি যেটা পাবেন না সেটা হচ্ছে টোন। ইভেন একটু আগে মৈত্রী সাহেব যেটা বলছেন যে উনি জার্মান ভাষা ভালো বলার পরেও ওনার কিন্তু হচ্ছে না, কারণ কি জানেন? টোনের জন্য। ওনার সেই আঞ্চলিক টোনটা নেই। ওই আঞ্চলিক টোনের উপর অনেক কিছু ডিপেন্ড করে। যেমন আমি বলি, আমার নিজে যখন আমি ইংলিশে কথা বলতাম, আমার ইংলিশ ওকে, আমি এখন বলবো না যে আমি পারফেক্ট, আমি সবার সাথে কমিউনিকেট করতে পারছি, কিন্তু আমি কখনো ব্রিটিশদের থেকে প্রপার রিয়াকশন কখনো পাই। সেখানে আমার ফ্রেন্ড যে ছিল, সে জীবন ইংলিশ শিখে নাই, সে ওখানে আসার পর ওদের থেকে ইংলিশ শিখছে, যার জন্য ওর যেটা ছিল সেটা ছিল বার্মিংহাম অ্যাকসেন্ট ছিল। ওদের ওখানে লিভারপুল, ম্যানচেস্টার, বার্মিংহাম, লন্ডন, ইভেন লন্ডনের মধ্যেও অনেক জায়গায় কিন্তু একটা আলাদা টোন থাকে, এবং এটাও কিন্তু ওরা পিক করে। যেমন আপনি বলতে পারেন না সিলেট থেকে যে আসছে সে সিলেটি বলতেছে আরে তুই সিলেটি, অনেকটা ঠিক কিন্তু এরকম। ওরা কিন্তু তাদের সাথে যেভাবে কমিউনিকেশন করবে আপনার সাথে না, ওরা আপনাকে ধরবে কি আরে আমার এরিয়ার মানুষ, এটা তো কাজ দিতে হবে, ওটা কিন্তু এইভাবে কাজ করে। সো আমরা মইদিনের কাছে একটু ফেরত যাচ্ছি। আচ্ছা, আমি দুঃখিত, আমার বাচ্চারা ঢুকে গিয়েছিল। তো আসলে বাচ্চাদেরকে প্রচুর সময় দিতে হয়, কারণ সপ্তাহে 5 দিন আমরা এখানে কাজ করি, সোমবার থেকে শুক্রবার। শনি রবি 2 দিন মানে বাসায় থাকা হয়, এবং এই 2 দিনই দেখা যায় বাচ্চাদের প্রচুর সময় দিতে হয়। বাচ্চাদেরকে সময় না দিলে কিন্তু আবার তারা খুব মাইন্ড করে। তো আমি সেজন্যই বলেছি যে দেশের জন্য কিছু মানে করছি আজকে, এই জন্যই বললাম যে এই যে বাচ্চাদেরকে সময় দিচ্ছি না, স্যাক্রিফাইস করছি সময়টা, এটা দেশের জন্য। ঠিক আছে? তো ব্যাপারটা যেটা সেটা হলো জার্মানির কথা বলছিলাম। তো ভাষার ব্যাপারটা আমি সালমানের কথায় ফিরে আসছি, এবং খুবই গুরুত্বপূর্ণ একটা কথা সালমান বলেছে। আমরা কিন্তু বাংলাদেশে অনেক অ্যাকসেন্টে কথা বলি। বাংলাদেশে যারা বিভিন্ন ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে পড়ালেখা করে, আমাদের দেশে আমি দেখেছি তাদের চর্চাটা হচ্ছে বেশিরভাগ হচ্ছে আমেরিকান অ্যাকসেন্টে কথা বলে, বা আমেরিকান অ্যাকসেন্টে ইয়ে করে। তো পৃথিবীতে সবচাইতে সুন্দর ইংরেজি যদি কেউ বলে, সবচাইতে সুন্দর ইংরেজি অ্যাকসেন্ট যেটা, সেটা কিন্তু এই দেশে অক্সফোর্ড আর কেমব্রিজ। ঠিক আছে? অক্সফোর্ড ইউনিভার্সিটি এবং কেমব্রিজ ইউনিভার্সিটি, তারা হচ্ছে যে যেই অ্যাকসেন্টটা দিয়ে কথা বলে, যেমন আমাদের দেশের খুব সুন্দর শুদ্ধ বাংলা ভাষায় কথা বলাটা, ঠিক আছে, যেমন সালমান যেভাবে বলছে খুব সুন্দর করে, যেটা আমরা পারছি না আর কি। হ্যাঁ, এই যে সুন্দর করে শুদ্ধ বাংলা কথা বলাটা, যেমন তুমি ভাত খাইছো আমরা যে বলি, হ্যাঁ, আর যে সালমান যে বলছে তুমি ভাত খেয়েছো, তো এই দুইটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। যে খাইছো বলছে তার প্রতি আপনার একটা এক্সপ্রেশন দিবেন, যে খেয়েছো বলবে তার ব্যাপারে বলবেন। হ্যাঁ, তুই গেছোস, তুই গেছোস আর তুই গিয়েছিস, দুইটা ব্যাপার কিন্তু দুই রকম, তাই না? তো আপনার দুইটা প্রশ্নের উত্তরও আপনি দুই রকম ভাবে দিবেন। যে বলছে গিয়েছিস, জি গিয়েছি, গেছোস, গেছি। হ্যাঁ, এই যে মানে আমাদের কথা বলার স্টাইলটা ঠিক একই ভাবে ইংরেজিতেও, ইংরেজি না মানে এই যে ইংল্যান্ডে বা স্পেশালি এখানে, আমরা যখন আমাদের চেহারা দেখলেই তো বোঝা যায় যে আমরা কোত্থেকে এসেছি, তাই না? কিন্তু আমরা যখন তাদের মতো করে কথা বলবো, তারা কিন্তু আমাদেরকে ভ্যালু দিবে। হ্যাঁ, আবার তাদের মতো করে কথা বলতে পারাটা, আজকে আমি এই দেশে এসেছি আজকেই যে বলতে পারবো বিষয়টা এরকম না। থাকতে থাকতে, বলতে বলতে, প্র্যাকটিস করতে করতে, সবচাইতে বড় কথা হচ্ছে আমার মধ্যে যদি ইচ্ছার শক্তিটা থাকে যে আমি একজন একজন ইংলিশ লোক, হ্যাঁ, যেভাবে কথা বলে আমি তার মতো করে কথা বলার চেষ্টা করবো। আমি ছোট্ট একটা এক্সাম্পল দিব, আপনারা আপনারা বুঝবেন। এই যে আমরা একটা শব্দ ইউজ করি না ইংরেজিতে, আমরা কি বলি? আমরা ধরেন আমরা বলি লিটারেলি। লিটারেলি এটা হচ্ছে এরকম বলি না? অবশ্যই বলি। এখন আপনি যদি এখানে এসে বলেন লিটারেলি লিটারেলি, আপনার দিকে অনেক তাকায় হাসবে, বলে যে এই বেটা মনে হয় ইংরেজি মাত্র শিখেছে। ঠিক আছে? এখানে লিটারেলি বললে সে আপনার কথাটা নিবে না, বা আপনাকে বুঝে নিবে যে সে আপনি মানে কি অবস্থায় আছেন। তারা বলে লিটারেলি। ঠিক আছে? আমি জানি না আমার কথাটা স্পষ্ট শোনা যাচ্ছে কিনা। লিটারেলি। ঠিক আছে? তারপর এই যে ইউনিভার্সিটির নাম বললাম, আমরা বাংলাদেশে কি বলি? ক্যামব্রিজ ইউনিভার্সিটি, ক্যামব্রিজ, তাই না? এটা এটা ক্যামব্রিজ বলবেন, আপনার দিকে তাকিয়ে থাকবে। ঠিক আছে? বললো যে এই বেটা কোত্থেকে আসছে। ঠিক আছে? ওরা ক্যামব্রিজ বলে না, ওরা ওরা খুব সুন্দর করে বলে কেমব্রিজ। ঠিক আছে? কেমব্রিজ। ওকে? তো এটা হচ্ছে মানে আরেকটা ব্যাপার। তারপরে আমরা ওই যে বেসিক্যালি বলি বাংলাদেশে, বেসিক্যালি বেসিক্যালি, তাই না? এইভাবে বলি। তো এটাকে শুদ্ধ করে তারা কিভাবে বলে, স্মার্টলি কিভাবে বলে? বেসিকলি। বেসিকলি। ঠিক আছে? বেসিকলি। এই যে কথাগুলো, এই যে কথা বলার স্টাইল গুলো, তো এগুলো আপনি কথা বলতে বলতে কিন্তু আপনার মধ্যে চলে আসবে। ওই যে বলেছি, মানে আমরা দেখবেন আমাদের বাংলাদেশের টেলিভিশনে যে টক শো গুলো হয়, বা টেলিভিশনে যারা মানে আমাদের দেশের সেলিব্রিটি যারা, তারা কিন্তু চেষ্টা করে মানে গুছিয়ে কথা বলতে, সুন্দর করে কথা বলতে। এই যে গিয়েছো, পড়েছো, খেয়েছো, এই টাইপের কথাগুলো তারা বলে।
হ্যাঁ, তো আমরা কিন্তু ওগুলাতে ওটা প্র্যাকটিস করি না। বাট ওই কথাটাই হচ্ছে গুরুত্বপূর্ণ, যে অ্যাকসেন্টটা এত বেশি গুরুত্বপূর্ণ। কারণ আমাদের দেশের লোকজন, আমরা যখন স্প্যানিশ কথা বলছি বাঙালিরা, তো যে স্প্যানিশ সিটিজেন বাংলাদেশি, মানে স্পেনে 20 বছর ধরে থাকে এবং সে স্প্যানিশ পাসপোর্ট পেয়ে গিয়েছে, সিটিজেন হয়ে গিয়েছে, তার স্প্যানিশ আর স্প্যানিশদের স্প্যানিশ অনেকটা মিল থাকবে। আর আমি আর আপনি গিয়ে সেখানে যখন স্প্যানিশ শিখবো, সেই স্প্যানিশটা, যেমন আমার বাচ্চারা, তা আমার বাচ্চারা এই দেশে বোর্ন, তারা এই দেশে, তারা বোর্ন ব্রিটিশ, ঠিক আছে, তারা হচ্ছে, তারা তাদের ইংলিশ আর এই দেশের যারা ইংলিশ, তাদের ইংলিশ সেম। হ্যাঁ, কিন্তু আমার ইংলিশ শুনলে তারা বুঝবে যে ওই বেটা তুই তো বাংলাদেশ থেকে আসছিস, বা তুই কোথা থেকে আসছিস, ঠিক আছে। তো এই কথাটা হচ্ছে, এই জন্যই বলা, সালমান সাহেব খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন, যে আমরা কেন জার্মানি বা অন্যান্য দেশগুলোকে আমরা কেন ইয়ে করি না। ওই যে বললাম, আপনি যদি মনে করেন, ফিল করেন 2 বছর, 3 বছর, 4 বছর চলার মতো ফুয়েল আমার কাছে আছে, ইনাফ ফুয়েল আছে, দেন আমি বললাম প্লিজ আমার সাথে কন্ট্যাক্ট করেন, আইল ডেফিনেটলি হেল্প ইউ ইনশাআল্লাহ, ঠিক আছে। বাট ইফ ইউ থিঙ্ক যে আপনার কাছে মানে প্রয়োজনীয় অর্থ নেই, আপনি জার্মানিতে যাচ্ছেন শুধুমাত্র আপনার টিউশন ফিস নেই সেই জন্য, বাট আপনি ওখানে কাজ করবেন, আপনি যেটা টিউশন ফিস দিচ্ছেন না সেটা উল্টা ওখান থেকে ইনকাম করে দেশে টাকা পাঠাবেন, ইফ ইউ হ্যাভ সামথিং অন ইউর মাইন্ড অ্যাবাউট দ্যাট, দেন প্লিজ ডোন্ট থিঙ্ক অ্যাবাউট টু গোয়িং জার্মানি, ঠিক আছে। আপনি তখন চিন্তা করতে হবে আপনাকে, যে না ইনশাল্লাহ আমি জার্মানিতে গিয়ে আমি আসলে কিছু করতে পারবো না। কেন? কারণ হচ্ছে একটাই, যে জার্মানিতে গেলে আপনি আপনার নিজের পকেটের পয়সা থাকতে হবে। কারণ ওদের ল্যাঙ্গুয়েজটা এত মানে আমাদের জন্য কঠিন, এই জন্য আপনি ল্যাঙ্গুয়েজ শিখে একটা পর্যায়ে যেতে যেতে আপনার অনেক সময় লেগে যাবে, ঠিক আছে। আবার আমার কথায় যদি কেউ হতাশ হয়ে যান, তাহলে তাদের জন্য আশা আলোটাও বলি, সেটা হচ্ছে আমরা বাংলাদেশের মানুষ যারা, আমরা আল্লাহ আমাদেরকে আমাদের এই যে কণ্ঠের মধ্যে এমন একটা মনে হয় একটা, কি বলবো, আল্লাহ আমাদেরকে এত একটা আহ, ইয়ে শক্তি দিয়েছেন, আমাদেরকে এত ব্যতিক্রম করে সৃষ্টি করেছেন। আমরা পৃথিবীর যেখানেই যাই না কেন, ওদের ভাষায় যখন আমরা কথা বলি, মানে আলহামদুলিল্লাহ, এটা আমি মনে করি, আমি একজন মুসলমান হিসেবে বা আল্লাহর একজন বান্দা হিসেবে আমি মনে করি এটা আল্লাহর বিশাল একটা শুকরিয়া আদায় করি, যে আমাদের আল্লাহ আমাদেরকে এভাবেই একটা রহমত নিয়ামত দিয়েছেন, যে আমরা মনে হয় যে যে ভাষায় কথা বলি মনে হচ্ছে আমি সেই ভাষারই লোক, ঠিক আছে। এটা আমাদের জন্য আমি মনে করি বাংলাদেশের বাংলা ভাষাভাষী মানুষদের জন্য একটা বিশাল, সো আমাদের নিরুৎসাহ হওয়ার কোনো কিছুই নাই, বেশি সময় লাগবে না, অল্প সময়ের ব্যবধানে। এই জন্য বলছি আবার, মানে জার্মানির ব্যাপারটা আমি নিরুৎসাহ করছি না, কিন্তু জার্মানি না, শুধু যেখানে টিউশন ফিস নেই নিরুৎসাহিত করছি না। আপনি যদি কনফিডেন্ট থাকেন, আপনি যদি মনে করেন ইয়েস আমি 1 বছর গিয়ে সেখানে তাদের ভাষা শিখে ফেলবো, দেন প্লিজ সেই ব্যাপার, কারণ এন্ড অফ দ্য ডে এটা আপনার ডিসিশন। আপনি ওই দেশ নিয়ে নিশ্চয়ই আপনি একটা থিঙ্ক করে রেখেছেন, চিন্তা করেছেন যে আমি ওই দেশে গিয়ে কেন যেতে চান, আপনি সেটা নিশ্চয়ই চিন্তা করে রেখেছেন। তো আমি আমার বন্ধু সালমান, আমরা আপনার ওই চিন্তার রেখার মধ্যে ভাঁজ ফেলতে চাই না। আমরা চাই আপনার ওই চিন্তাটাকে আপনি প্রসারিত করে আপনি যে উদ্দেশ্য নিয়ে সেখানে যেতে চাচ্ছেন সেটাকে বাস্তবায়ন করবেন। আশা করছি প্রশ্নের উত্তরটা চলে এসেছে। আচ্ছা, একটু স্কলারশিপ নিয়ে যদি আপনি কথা বলতেন তাহলে একটু ভালো হতো। আমাদের মধ্যে অনেকে ইন্টারেস্টেড যে ইউকে তে কোনো স্কলারশিপ পাওয়া যায় কিনা, কোন কোন স্কলারশিপে অ্যাপ্লাই করা যায়, সো বাঙালিদের কোনো সুবিধা আছে কিনা, সো এটা নিয়ে যদি আপনি আমাদেরকে কিছু বলতেন তাহলে স্পেশালি আমাদের স্টুডেন্টরা কিন্তু অনেক হ্যাপি হতো। অনেক ধন্যবাদ সালমান, মেনি মেনি থ্যাঙ্কস। আচ্ছা, এটা সালমান স্যারের কোনো ভক্ত সালমান স্যারকে ধন্যবাদ দিয়েছে। তো ব্যাপারটা যেটা সেটা হচ্ছে স্কলারশিপ, এটার বাংলা অর্থ কি? বৃত্তি বলতে পারি, শিক্ষা বৃত্তি বলতে পারি আমরা, তাই না, বা বৃত্তি। তো স্কলারশিপটা হচ্ছে সবসময় আমাদের জন্য একটা অ্যাট্রাকটিভ ব্যাপার, সবসময় একটা আকর্ষণীয় ব্যাপার। আবার যে কোনো আকর্ষণীয় জিনিসকে পেতে হলে একটা তো যোগ্যতা থাকতে হবে, তাই না? আমি বলছি না যে আমাদের সেই যোগ্যতা নেই, আমি বলছি না যে আমরা যারা আজকের এই প্রোগ্রামটাতে আছি, আমরা যারা দেখছি, আমরা যারা কথা বলছি, আমাদের এই যোগ্যতা নেই, বিষয়টা এরকম না। এই দেশের অনেকগুলো ইউনিভার্সিটিতে এবং নামি দামি ইউনিভার্সিটি গুলোতে আমার অফিসের কয়েকজন কলিগ আছেন যাদের বাচ্চারা মানে কেমব্রিজে পড়ালেখা করে, অক্সফোর্ডে পড়ালেখা করে। তো এটা কিন্তু একটা বিশাল অ্যাচিভমেন্ট, কারণ অক্সফোর্ড অ্যান্ড কেমব্রিজে আমাদের মানে এশিয়ান, মানে আমাদের যেই চামড়া আছে, আমাদের যে গায়ের কালার আছে, এই কালারের লোকজন মানে অক্সফোর্ড কেমব্রিজে পড়ালেখা করে, এরকম সংখ্যাটা এখন কিন্তু খুব কম না। এবং এটার পেছনে কারণ হচ্ছে আমরা মানে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি, আমরা কম্পিটিশনে আছি, ঠিক আছে, প্রতিযোগিতার বাজারে আমরা আছি, এটা হচ্ছে একটা বড় কারণ। কিন্তু পাশাপাশি আবার এটাও বলবো যে
এখানে যাওয়াটার সবচেয়ে বড় মানে বাধাটা কোথায়? বাধাটা হচ্ছে হাই টিউশন ফিস। অক্সফোর্ড আর কেমব্রিজ এটা হচ্ছে এখানে সবচেয়ে বড় বাধা। কিন্তু এই বাধাটা যদি না থাকতো তাহলে এই দেশে আমাদের কমিউনিটির অনেক লোকজনের ছেলেমেয়েরা কিন্তু ওই ইউনিভার্সিটি গুলোতে পড়ালেখা করতে পারতো। আর আশার আলো যেটা সেটা হচ্ছে এই ইউনিভার্সিটি গুলোতেই কিন্তু সবচাইতে বেশি স্কলারশিপ দেওয়া হয়, সবচাইতে বেশি বলা যায়। আপনি চিন্তা করতে পারেন যে ইউনিভার্সিটিতে 50,000 পাউন্ড বছরে টিউশন ফিস, 50,000 পাউন্ড মানে আমাদের বাংলাদেশে প্রায় 55 লাখ টাকা। এক বছরে একটা ছাত্রের টিউশন ফিস যদি 55 লাখ টাকা হয়, এটা অনেক বড় একটা অ্যামাউন্ট। এবং চিন্তা করেন ওই অ্যামাউন্টটাই যখন আপনাকে মওকুফ করে দেওয়া হবে তখন এটা বিশাল বড় ব্যাপার না যে 55 লাখ টাকা আপনি স্কলারশিপ পেলেন, তাই না? তো এখন দেখা যাচ্ছে একটা ইউনিভার্সিটিতে যদি টিউশন ফিসই হয় 10 লাখ টাকা, হ্যাঁ, তো সেখান থেকে আপনাকে 1 লাখ টাকা তারা যদি মওকুফ করে দেয়, আমার কাছে মনে হয় যে এটা বিশাল একটা ব্যাপার, তাই না? তো এখন দুইটা জিনিসকে কম্পেয়ার করি, দুইটা জিনিসকে যদি আমরা তুলনামূলকভাবে বিশ্লেষণ করি তাহলে আমরা দেখবো যে স্কলারশিপের পরিমাণটা কোথায় বেশি কোথায় কম এটা দেখবো না, আমরা দেখবো যে স্কলারশিপ কে কত বেশি দিচ্ছে। এখন অক্সফোর্ড কেমব্রিজে যদি আপনাকে 55,000 পাউন্ড পুরো মওকুফ করে দেয় তাহলে তো সে 100% স্কলারশিপ দিয়ে দিল, তাই না? আসলে অক্সফোর্ড কেমব্রিজের মতো স্কলারশিপ আর কেউ দিতে পারে না, যেটা সত্যি কথা। এটার পেছনে কারণ হলো তারা ছাত্রছাত্রীদের মেধাকে যেভাবে রিকগনাইজ করে, তারা ছাত্রছাত্রীদের মেধাকে যেভাবে মূল্যায়ন করে, তারা ছাত্রছাত্রীদেরকে যেই জায়গায় পৌঁছে দিতে চায়, পৌঁছে নিতে চায়, সেই জায়গাটা তাদের মতো করে আর কেউ হয়তো ভাবে না, যার কারণেই তারা অক্সফোর্ড আর কেমব্রিজ, ঠিক আছে? তো এখানে স্কলারশিপের যে ব্যাপারটা সেটা হলো এখানে মানে প্রত্যেকটা ইউনিভার্সিটিতেই মূলত কম বেশি স্কলারশিপের ব্যবস্থা আছে, হ্যাঁ। এখন এটাকে আমাদের অর্জন করে নিতে হবে। স্কলারশিপটা এরকম না যেমন এখানে আমি জানি না আপনারা যদি কেউ স্টাডি করে থাকেন, এই দেশে কিছু স্কলারশিপ আছে যে স্কলারশিপ গুলো মানে কম বেশি সব ইউনিভার্সিটিতে দেয় না। এই স্কলারশিপ গুলো কয়েকটা নির্দিষ্ট ইউনিভার্সিটি, যেমন ইউনিভার্সিটি অফ আপনার কি বলে এটাকে, আমার মনে হয় আপনি রাসেল ইউনিভার্সিটি নিয়ে কথা বলতে চাচ্ছেন। রাসেল তো আছে না, রাসেল তো আছে, রাসেল গ্রুপসের যে ইউনিভার্সিটি গুলো আছে সেগুলো আছে। আমি সেটা না, আমি বলতে যাচ্ছি কি যেন জায়গাটার নাম, আল্লাহু আকবার, সরি নামটা মনে আসছে না। সালমান ওই যে আরে ওয়েলস না এখানেই ওয়েস্ট মিডল্যান্ড না, ওই যে নর্থাম্বিয়া আছে, যে নর্থাম্বিয়া, হ্যাঁ নর্থাম্বিয়া, ওই ম্যানচেস্টার, সরি মনে পড়েছে, নিউক্যাসল, ইয়েস, ইউনিভার্সিটি অফ নিউক্যাসল। ইউনিভার্সিটি অফ নিউক্যাসল এটা খুব ভালো একটা নামি দামি ইউনিভার্সিটি এখানে, এবং এখানকার ডিগ্রিটাও অনেক মানে মানে হাই রেটেড ডিগ্রি। ইউনিভার্সিটি অফ নিউক্যাসলে খুব ভালো স্কলারশিপ দেয় তারা, এবং ওখানে কিছু স্কলারশিপস আছে যে স্কলারশিপ গুলো খুবই লিমিটেড কোটা থাকে তাদের, যে বছরে তারা 5 জন স্টুডেন্ট আনে, যেমন দেশের কোটা আছে সেখানে, তো 5 জন হয়তো আমরা বাংলাদেশি 5 জন, বাংলাদেশ থেকে হয়তো আমরা 5টা স্টুডেন্ট পাবো। আমি নিরুৎসাহের জন্য বলছি না, আমরা যদি চেষ্টা করি নিজেদেরকে সেই লেভেলে পৌঁছতে যে আমি ওই 5 জনের মধ্যে থাকবো, কারণ সারা বাংলাদেশ থেকে 5 জন স্টুডেন্ট আনবে তারা, সো 5 জন স্টুডেন্টের মধ্যে কেন আমি না, তাই না? আমি নিজেকে যদি সেই পর্যায়ে নিতে পারি, মোস্ট ওয়েলকাম, চেষ্টা করবো আমরা। আচ্ছা, তো একদম মুদ্রা কথা যেটা হচ্ছে সেটা হলো এখানে প্রচুর ইউনিভার্সিটিতে প্রচুর স্কলারশিপস আছে, এবং স্কলারশিপস গুলো হয়তো মানে 50-50 পাওয়া যায়, বাট সেটা হচ্ছে পড়ালেখা করা অবস্থায় যদি আমি আউটস্ট্যান্ডিং পারফরমেন্স দেখাতে পারি। এখন বাংলাদেশ থেকে আসার সময় একদম আমি যদি মনে করি যে আমার টিউশন ফিস বছরে 15,000 পাউন্ড, আমাকে ওরা 50% স্কলারশিপ দিবে, বিষয়টা এরকম না। বাট এখানে আসার পর, এখানে যখন আমি আসবো ইউনিভার্সিটিতে, আমি যখন পড়ালেখা শুরু করে দিব, প্রথম বছরে আমি ভালো একটা আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করলাম, তখন দ্বিতীয় বছরে আমি বলা লাগবে না, আমাকে ওরাই খুঁজে বের করে ওরাই আমাকে বলবে যে মিস্টার এক্স, মিস্টার ওয়াই, তোমাকে আমরা এই স্কলারশিপ দিব, ঠিক আছে? বাট নিরাশ হওয়ার কিছু নেই, এখানে কম বেশি সব ইউনিভার্সিটি স্কলারশিপ আছে। আর এই ব্যাপারে ইনশাল্লাহ সবার সাথে যখন মানে আমরা যখন ইনশাল্লাহ 1-to-1 কন্ট্যাক্ট করবো সবাইকে, এই ব্যাপারে আমি আরো মোর ইনফরমেশন দিতে পারবো ইনশাল্লাহ। এখন আমি এটার মধ্যে কিছু জিনিস অ্যাড করে দিই। স্কলারশিপ ব্যাপারে আপনাদের হয়তো মনে নেই, আপনাদের সিনিয়র একজন ছিল তাজিব হোসেন, উনি কিন্তু মাস্টার্স থেকে ইউকে থেকে ফুল স্কলারশিপ পেয়েছিল। এখানের মধ্যে আবার কিছু কোটা আছে, যেমন কোটার মধ্যে একটা আছে আমাদের ইউকের যতগুলো কমনওয়েলথের যেসব কান্ট্রি আছে তারা কিন্তু স্পেশাল একটা ডিসকাউন্ট পায়। যেমন আপনি যদি কমনওয়েলথের পার্ট থেকে হন, আপনি কিন্তু সরাসরি 3,000 পাউন্ড এমনিতেই ডিসকাউন্ট পাচ্ছেন ডাইরেক্ট।
এইটার জন্য আপনাকে শুধুমাত্র বলতে হবে যে আমি বাংলাদেশ থেকে আছি, শুধু টিক চিহ্ন দিতে হবে, দ্যাটস ইট, আপনি সাথে সাথে পেয়ে গেলেন 3000। এরকম করে কিন্তু অনেক ছোট ছোট বৃত্তি আছে যেটা যদি আপনি অ্যাডাপ্ট করতে পারেন একসাথে 3টা বা 4টা। ইভেন বাংলাদেশ অ্যাসোসিয়েশনও আছে, ওখানে বাংলাদেশের যারা বাঙালি অ্যাসোসিয়েশন আছে তারা নিজেরাও কিন্তু বাংলাদেশ থেকে সাধারণত ভালো স্টুডেন্ট থেকে একটা স্কলারশিপ দিয়ে থাকেন পিএইচডির জন্য, মাস্টার্সের জন্য, ওটার জন্য কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারেন। এখানে কিন্তু অনেকগুলা সিনারিও আছে, সেই সিনারিও কিন্তু হেল্প করার জন্য, সাপোর্ট করার জন্য কিন্তু আজকের ওয়ার্কশপটা, যেখানে আমি মহিউদ্দিন সাহেবের সাথে আপনাকে কন্ট্যাক্ট করে দিয়েছি। কারণ আমাদের সমস্যা হচ্ছে কি, আমাদের সমস্যা হচ্ছে আমাদের এই ব্যাপারে তেমন একটা কিন্তু ইনফরমেশন নেই। উনি আপনাদেরকে অনেক বেশি হেল্প করতে পারবে, এবং এইটা নিয়েই কিন্তু এখন আমার পরবর্তী কোয়েশ্চেন। সো মহিউদ্দিন সাহেব, আমার স্পেসিফিক আমার ইউনিভার্সিটির স্টুডেন্টদেরকে আপনি কি কি সাপোর্ট দিতে পারবেন? আচ্ছা, আমি সাপোর্টের আগে, যদিও এটা সাপোর্টের সাথে পড়ে যায়, মানে আমি ইনফরমেশন গুলো যেভাবে দিচ্ছি, সালমান আরো সুন্দরভাবে ইনফরমেশন গুলো দিচ্ছে। ওই যে আপনি যে কথাটা বললেন যে অর্গানাইজেশন, এখানে ইয়েস, এখানে কিন্তু অনেকগুলো অর্গানাইজেশন আছে যারা এখানে বসেই আছে মেধাবী ছাত্রদের মেধাটাকে মানে সঠিক জায়গায় কাজে লাগানোর জন্য তারা বসেই আছে, এবং তারা আর কেউ না, আমাদের বাংলাদেশি অর্গানাইজেশন আছে অসংখ্য। হ্যাঁ, এরকম কিছু অর্গানাইজেশনকে ব্যক্তিগতভাবে আমিও চিনি। তো যেটা হয়েছে সেটা হলো যে অর্গানাইজেশন গুলো আমাদের মানে যখন আমরা তাদের কাছে যাব, অ্যাপ্লাই করব যে আমি এরকম এরকম বাংলাদেশ থেকে এসেছি, এখানে এই পড়ালেখা করেছি, আমি সামনে এগোতে চাই, এটা করতে চাই, ওটা করতে চাই, ওরা কিন্তু আমার জন্য বসেই আছে আমাকে ফান্ড দেওয়ার জন্য। ঠিক আছে, তো এটা একটা বিশাল অপশনস আছে। আর আগেও বলেছি, এখনো বলছি যে অনার্স মাস্টার্স লেভেলে বিশেষত অনার্স লেভেলের অ্যাচিভমেন্টটা আমাকে করে নিতে হবে। আমি যদি অনার্স লেভেলের অ্যাচিভমেন্টটা করে ফেলতে পারি, এরপরে মাস্টার্স এন্ড পিএইচডি তে যেতে চাই, তখন তো বললাম যে আমার জন্য অনেক অসংখ্য রাস্তা খোলা আছে। আর মানে আমার এক কথায় বলেছি যে স্কলারশিপস আছে, কিন্তু স্কলারশিপস এর ব্যাপারটা আমি কেন বারবার ইয়ে করছি, কম ইনফরমেশন দিচ্ছি, কারণ স্কলারশিপটা যখনই আমরা শুনি আমরা একটু লেজি হয়ে যাই। লেজি মানে কি, মানে আমার মনে হচ্ছে যে ও আমার তো স্কলারশিপ আছে, তাহলে আমাকে মাথায় রাখতে হবে যে আমার কিছুই নেই। ঠিক আছে, এখানে শুধু স্কলারশিপস না, ছাত্রছাত্রী ভাই বোনেরা যারা শুনছো দেখছো, এখানে সত্যি কথা মানে এই দেশে মানে আসলে আমাদের মনে হয় যে এই দেশে না, মানে স্টাডি অ্যাব্রোড যদি আমরা বলি, যে বাইরের দেশে পড়তে গেলে আমাদের জ্ঞানের দরজা খুলে যায়, আমাদের মাথা খুলে যায়, চোখ খুলে যায়। আমি সত্যি বলছি, মানে এখানে যখন আমি আসবো তখন আমার কাছে মনে হবে যে বাংলাদেশে যে আমি পড়ালেখা করে এসেছি, বা আমার বাইরের দেশে বা আমার পুরোনো যে পড়ালেখা, সেগুলো মানে কিছুই না। আমি মনে হয় যে একদম আমার জীবনের শুরু থেকে পড়ালেখা শুরু করছি আবার। এবং এটা কিন্তু খুবই বাস্তব কথা বললাম আমি। সালমান স্যার আছেন এখানে, আমি বিলিভ করি আপনাদের যারা আরো অনেক ফ্যাকাল্টি মেম্বার্সরা আছেন, টিচাররা আছেন, অনেক স্যাররা এখানে পড়ালেখা করে গিয়েছেন, তারা আমার সাথে আশা করছি একমত হবেন। এখানে যখন আমরা এসেছিলাম তখন আমার কাছে মনে হয়েছে আমি কিছুই না, আমি কিছুই জানি না। কেন? কারণ একটাই কারণ হচ্ছে, আমি যা জানি তার চেয়ে কয়েক শত গুণ এখানে জানার, বা কয়েক হাজার গুণ, কয়েক লক্ষ গুণ এখানে জানার অপশনস আছে। ওখানে আমার জানাটা কিছুই না। আচ্ছা, এবার আমি মানে রেলেভেন্ট ব্যাপারে চলে যাই, যেটা বলা হচ্ছে যে সাপোর্ট দেওয়াটা। তো সাপোর্ট দেওয়ার ক্ষেত্রে আমি বলি, এখানে কিছু অর্গানাইজেশন এর সাথে আমি ব্যক্তিগতভাবে নিজেও সম্পৃক্ত আছি। এই অর্গানাইজেশন গুলোর কাজ হচ্ছে, বা মানে আমাদের দেশ থেকে যে সমস্ত স্টুডেন্টরা আছে তাদের জন্য অ্যাকোমোডেশন সাপোর্ট। ঠিক আছে, যে আমরা মানে একটা দেশে যাচ্ছি, কাউকে চিনি না, জানি না, ভাই আমি এখানে গিয়ে কোথায় উঠবো। ইয়েস, যাদের আমাদের অনেক টাকা আছে, বাবার টাকা আছে, তারা হয়তো ওই অনলাইনে বসে বাংলাদেশ থেকে আমরা ওই যে এখানে যে স্টুডেন্ট অ্যাকোমোডেশন গুলো আছে সেগুলোতে বছরে প্রায় বাংলাদেশি টাকায় মনে হয় কত, মানে 12 থেকে 15 লাখ টাকা মনে হয় বছরে ইয়ারলি টিউশন ফি সমানই পড়ে যায়। ইয়েস। তো 15 লাখ টাকার মতো প্রতি বছর এখানে তারা বাংলাদেশ থেকে এক বছরের টিউশন মানে থাকা খাওয়ার পয়সা দিয়ে তারা বাংলাদেশ, এবং এরকম স্টুডেন্টের সাথেও পরিচয় ছিল, আমি দেখেছি। হ্যাঁ, মাশাআল্লাহ, যে আমরা কিন্তু এখানে এসে অনেক স্ট্রাগল করেছি। আমরা এখানে সালমান যেটা বলেছে, আমরা এখানে এসে কাজ করেছি স্টুডেন্ট থাকা অবস্থায়, এবং আমরা আজকের যে অবস্থানে এসেছি এই অবস্থানে আসার জন্য মানে একটা চেয়ার টেবিলে বসে কাজ করছি। এই চেয়ার টেবিলে বসে কাজ করার জন্য যে অনেক কাঠখুট পোড়াতে হয়েছে। ঠিক আছে, তো ওই জিনিসটা, ওই স্ট্রাগলিং পজিশনটা আমি বিলিভ করি, আমি কাউকে আন্ডারমাইন করার জন্য বলছি না, আমি মনে করি ওই স্ট্রাগলিং না হলেও ওই পর্যায়ে স্টুডেন্টই আমরা বেশি। হ্যাঁ, সো আমাদের কিন্তু ওই জায়গায় যদি নিজেদেরকে নিতে হয়, তাহলে আমাদেরকে অনেক চিন্তা ভাবনা করে মানে এগোতে হবে সামনের দিকে। তো ওই কথাটাই আবার আসি, যে আমরা যেটা করব, যেটা আমাদেরকে করতে হবে, সেটা হচ্ছে আমাদের সাপোর্টের ক্ষেত্রে অ্যাকোমোডেশন বলেছি, যে আমি বাংলাদেশ থেকেই যখন আমার সবকিছু হয়ে যাবে, হ্যাঁ, তখন আমি এখানে এসে কিভাবে
থাকার ব্যবস্থা আমার হবে, কোথায় থাকবো, হ্যাঁ, সব ব্যবস্থাগুলো সব আমাদেরকে কিন্তু আমাদের, যে আমি বললাম যে আমার পক্ষ থেকে অ্যাটলিস্ট এই আমি হেল্পটা করতে পারবো। এরপরে কি সাপোর্ট দিতে পারবো, একটা ভালো ইউনিভার্সিটির সন্ধান দিয়ে দিতে পারবো। এরপরে যেটা করবো যে আমার একটা কন্ট্যাক্ট ইমেল অ্যাড্রেস আমি দিয়ে দিব, সেখানে যারা আসতে চায় তাদের এডুকেশনের যত পেপার ওয়ার্কস গুলো আছে সব পেপার ওয়ার্কস গুলো তারা আমাকে, বা আমি লিস্ট অফ ডকুমেন্টস দিব, সেই ডকুমেন্টস গুলো আমাকে দিয়ে দিলে আমি এখানকার অন্তত 15 থেকে 20টা ইউনিভার্সিটি বা তাদের চয়েসেবল কোনো ইউনিভার্সিটি যদি থাকে সেই ইউনিভার্সিটি গুলোর সাথে আমার যেগুলোর সাথে কন্ট্যাক্ট আছে সেখানে আমার সেই অ্যাডমিশন অফিসারদেরকে আমি সরাসরি ইমেল গুলো করে দিব। সেই প্রোফাইলটা করে দিলে তারা সেখান থেকে ওই স্টুডেন্টের নামে অফার লেটার ইস্যু করবেন। এরপর অফার লেটারের মধ্যে তার কোর্সের সব ধরনের বিবরণ থাকবে এবং ওই কোর্সে টিউশন ফিস কেমন সেটা বর্ণনা করা থাকবে। এরপর সে যদি ওই অফার লেটারটা অ্যাকসেপ্ট করে সেই স্টুডেন্ট, পরবর্তী স্টেজ যেটা সেটা হচ্ছে তখন সে টিউশন ফিস বাবদ মনে হয় 65% পাউন্ড, 65% টিউশন ফিস পে করলেই সে এখানে আসার জন্য আবেদন করতে পারবে। তো সেই টিউশন ফিস সবকিছু হবে অনলাইনে ইউনিভার্সিটির অ্যাকাউন্টে সরাসরি বাংলাদেশ থেকে ট্রান্সফার করে দেওয়া হবে। আল্লাহ না করুক কোনো কারণে যদি ভিসা না হয়, তাহলে ওই টিউশন ফিসটা কিন্তু যেই অ্যাকাউন্ট থেকে যেভাবে বাংলাদেশে এসছে ঠিক সেভাবেই ওরা আবার ফেরত পাঠিয়ে দিবে ইউনিভার্সিটি। ঠিক আছে, এবং এটা সালমান জানে, আমিও জানি, যেহেতু আমরা এখানে পড়ালেখা করেছি, যে এটা 100% ট্রান্সপারেন্ট। এখানে আপনার টাকা মেরে খাওয়ার বা কোনো দালাল বা কারো কোনো অপশনস নেই। আপনি যে টাকাটা দিবেন সেই টাকাটা সরাসরি ইউনিভার্সিটিতে দিবেন। ইউনিভার্সিটি কাজ হলে তো চলে আসলেন, আর না হলে ইউনিভার্সিটি আপনার টাকাটা আপনাকে ফেরত দিয়ে দেবে। ইয়েস, সেটা হলো হয়তো টাকাটা আপনি চাচ্ছেন আগামীকালকেই চলে আসবে, কালকে আসবে না, হয়তো হয়তো এক সপ্তাহ পরে আসবে, বাট আপনার টাকা আপনার অ্যাকাউন্টে যেভাবে পাঠিয়েছেন সেভাবেই ফেরত চলে যাবে। আচ্ছা, এরপর আমি আর কি সাপোর্ট দিব, আমি আরো সাপোর্ট দিব যে আপনার ভিসা রিলেটেড যে ইনফরমেশন গুলো আছে সেই ইনফরমেশন গুলো আমি আপনাকে প্রোভাইড করব। ঠিক আছে, তারপর হলো এইচআর সাবজেক্টের জন্য কেমন হবে? সব সাবজেক্টের জন্যই ভালো ভাইয়া। এখানে কোনো সাবজেক্টকে আপনি মানে এখানে ওই যে বললাম প্রত্যেকটা, এই 42,000 সাবজেক্ট আছে এখানে, 42,000 সাবজেক্ট। হ্যাঁ, ইকোনমিক অবস্থা কেমন হ্যাঁ, ইকোনমিক অবস্থা, এটা আমি একটা ছোট এক্সাম্পল দিই। আমার বন্ধু আছে, সালমান আছে। ইউনাইটেড কিংডম, ওই যে বললাম ছোট্ট একটা দেশ, কিন্তু আল্লাহ তাদেরকে মাথা দিয়েছে অনেক বড়। আপনি দেখেন 2009-10 যখন ওয়ার্ল্ড এর মধ্যে একটা রিসেশন চলছিল, 9-10 তো আপনারা অনেক ছোট ছিলেন, অনেকেই হয়তো কেউ সেকেন্ডারি স্কুলে বা 5-6 এ ছিলেন, এরকম হবে। বাট 9-10 যখন ওয়ার্ল্ড এর রিসেশন চলছিল, জার্মানি ফ্রান্সের মতো দেশ যারা তাদের মাথা নুয়ে যাচ্ছিল, হ্যাঁ, এরকম সময় কিন্তু ইউনাইটেড কিংডম তারা একদম স্ট্রেট ছিল। ঠিক আছে, ওয়ার্ল্ড রিসেশনকে কখনোই এই দেশ তাদের মধ্যে আঁচড় লাগতে দেয় না। হ্যাঁ, সো ইকোনমিক্যাল অবস্থা এই দেশে সবসময় ভালো। এই দেশে ইকোনমিক্যাল অবস্থা কখনো খারাপ ছিল না। হ্যাঁ, তো বরং এরা বুদ্ধি করে ইকোনমিক্যাল অবস্থাকে বাড়ানোর জন্য, এই যে এখন কি বলে, এই ইউরোপিয়ান ইউনিয়ন থেকে বের হয়ে যাওয়া, ঠিক আছে, এটাও কিন্তু একটা বহু সুদূর প্রসারী চিন্তা ভাবনার অংশ। ঠিক আছে, যাই হোক, তাহলে যেটা হলো সেটা হচ্ছে, আমি আবার আমার আগের প্রসঙ্গে চলে যাই। একজন স্টুডেন্ট, ধরেন আপনি কেউ আমার সাথে কালকে যোগাযোগ করলেন, কালকে থেকেই আপনি বললেন যে আমি আজকে থেকে আমার প্রসেস শুরু করে দিলাম, তাহলে তখন আমি যেটা করব, আপনাকে কালকে থেকেই আপনার মানে এই দেশে আসা পর্যন্ত যত ধরনের সাপোর্ট লাগবে, যত ধরনের ইনফরমেশন লাগবে, সবগুলো ইনফরমেশনে আমি ইনশাল্লাহ আপনাকে সহায়তা করব। ঠিক আছে, আর এখানে আমার কি স্বার্থ, আমার একটা স্বার্থ আছে। আমার স্বার্থ হচ্ছে ওই যে আমার দেশ। ঠিক আছে, আমি চাই অসংখ্য লোকজন এখানে চলে আসুক বাংলাদেশ থেকে, এসে তারা এখানে যদি থাকতে চায় থেকে যাক, তারা যদি এখান থেকে দেশে গিয়ে দেশকে তাদের বেস্টটা দিতে চায় দিয়ে দিক, এবং আমার দেশকে আজকের জায়গা থেকে অন্তত আরো 50 বছর সামনে নিয়ে যাক, এটাই হচ্ছে আমার টার্গেট। ঠিক আছে, আর কিছু না। তো আম, সালমান সাহেব, আমার মনে হয় সাপোর্টের এটা যদি আরো কিছু জানা থাকে, আমি আই ক্যান গো ফর ইট, বাট এতটুকুই আর কি। আচ্ছা, এখন যেটা আমি বলতেছিলাম যে আপনি একটু আগে নিউ ক্যাসলের কথা বললেন, অন্যান্য কয়েকটা ইউনিভার্সিটির কথা বললেন। এখন যদি আপনি বলতেন যে আপনাদের কাছে এখন যদি স্পেসিফিক কিছু ইউনিভার্সিটি কোনো কিছু অফার দিতেছে কিনা আমাদের স্টুডেন্টের জন্য, সেটা যদি একটু বলতেন তাহলে তারা একটু আগ্রহী ফিল করতেন। আহ, ঠিক আছে, এখানে হচ্ছে যে সবসময় একটা ইউনিভার্সিটি বাংলাদেশের স্টুডেন্টদের প্রতি তাদের একটা একটা ভালো মন মানসিকতা আছে। আহ, সেটা হচ্ছে ওই যে ইউনিভার্সিটি অফ কার্ডিফ আছে, ঠিক আছে, তারপর কার্ডিফ মেট্রোপলিটন ইউনিভার্সিটি আছে। হ্যাঁ, তারপরে মানে মোট কথা হচ্ছে কার্ডিফটা, আমার ছাত্র ভাই বোনেরা পরিচিত থাকবেন, কার্ডিফটা হচ্ছে ইংল্যান্ডে না, কার্ডিফটা হচ্ছে ওয়েলসে। ঠিক আছে, আর ইংল্যান্ড ওয়েলস শুনে আবার ভয় পাওয়ার কিছু নেই। ইউনাইটেড কিংডম মানে চারটা মিলেই কিন্তু একটা দেশ। বাট কার্ডিফ ওদের আবার হচ্ছে যে ডিস্টেন্সটা ইংল্যান্ড থেকে সবচাইতে কাছে। হ্যাঁ,
এখান থেকে আপনি কার্ডিফ যদি যেতে চান মানে 3 ঘন্টা বাস জার্নি, ঠিক আছে। ওই যে আমার বন্ধু ছিল কভেন্ট্রিতে, মানে কভেন্ট্রি থেকেই খুব বেশি দূরে ছিল না। যাই হোক, তো কার্ডিফের মধ্যে অনেকগুলো ইউনিভার্সিটি আছে যারা স্পেশালি আমাদের থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি যারা আছে তারা জানে, এবং তারা ওই মানে জিনিসটা তারা ওই প্রজেক্টটাই হাতে নিয়েছে। তারা চায় যে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি গুলো থেকে দেশগুলো থেকে আরো স্টুডেন্টরা আসুক, তারা এখানে এসে তাদের জ্ঞানের পরিধি বাড়াক, তারা উচ্চশিক্ষায় শিক্ষিত হোক। তো কার্ডিফে অনেকগুলো ইউনিভার্সিটিজ আছে, আমি যে মাত্র 3টা ইউনিভার্সিটির নাম বলেছি, এরপরে হচ্ছে অনেকগুলো ইউনিভার্সিটি আছে অনেস্টলি। তারপর আমরা এখানে যদি আমরা আসি, এখানে গ্রিনিচ ইউনিভার্সিটি আছে, ইউনিভার্সিটি অফ গ্রিনিচ। তারপর হলো এখানে সাউথ ব্যাংক ইউনিভার্সিটি আছে, লন্ডন সাউথ ব্যাংক ইউনিভার্সিটি। তারপর ইউনিভার্সিটি অফ ওয়েস্টমিনস্টার আছে। হ্যাঁ, তারপরে হচ্ছে যে আম, কি বলে ইউনিভার্সিটি ট্রিনিটি সেন্ট ডেভিডস ইউনিভার্সিটি আছে। তবে ইউনিভার্সিটি অফ পোর্টসমাউথ আছে, ইউনিভার্সিটি অফ সাউথহ্যাম্পটন আছে, ইউনিভার্সিটি অফ নর্থহ্যাম্পটন আছে। ঠিক আছে, এটা আমার ইউনিভার্সিটি ছিল, যেখান থেকে আমি পিএইচডি করছিলাম। তো তারপরে অ্যাংলো রাস্কিন ইউনিভার্সিটি আছে। হ্যাঁ, ইউনিভার্সিটি অফ সান্ডারল্যান্ড আছে। তারপরে হচ্ছে কি বলে লিভারপুল জন মুর ইউনিভার্সিটি আছে। হ্যাঁ, অনেকগুলো ইউনিভার্সিটি আছে যে ইউনিভার্সিটি গুলোতে স্পেশালি আমাদের দেশের ছাত্রছাত্রীদের জন্য তারা স্কলারশিপ অর্গানাইজ করে থাকে। প্লাস হচ্ছে টিউশন ফিসটা খুব রিজনেবল। তারা যদি আমরা মানে আমি বলি তাদের টিউশন ফিসটাই আসলে স্কলারশিপ। কেন, আমি একটা ছোট্ট এক্সাম্পল দিই। তারা যেই মানে সার্টিফিকেট আমাকে প্রোভাইড করছে, সেই মানে সার্টিফিকেট কিন্তু অনেক নামি দামি ইউনিভার্সিটিতে সেটা টিউশন ফিস হচ্ছে 25,000 পাউন্ড। আমি আশা করছি আমার কথাটা ক্লিয়ার বোঝাতে পারছি। 25,000 পাউন্ড একই মানের সার্টিফিকেট কিন্তু ইউনিভার্সিটি লিভারপুল জন্ম ইউনিভার্সিটি আমাকে দিচ্ছে, কিন্তু তাদের ইউনিভার্সিটির টিউশন ফিস হচ্ছে 15,000 পাউন্ড। তাই আমি কিন্তু এখানে অলরেডি 10,000 পাউন্ড ডিসকাউন্ট পেয়ে গেলাম। কিন্তু সেটা তারা হল অফ করে, তারা ঢালাও ভাবে তারা প্রচার করে বলছে না যে তোমাকে আমি 10,000 পাউন্ড টিউশন ফিস দিচ্ছি, এই স্কলারশিপ দিচ্ছি না। মানে এটা আমাকে বুঝে নিতে হচ্ছে। ঠিক একইভাবে ইউনিভার্সিটি অফ গ্রিনিচ যেটা বললাম, ইউনিভার্সিটি অফ গ্রিনিচে দেখা যায় তারা যে মানের সার্টিফিকেট প্রোভাইড করছে। তারপর কুইন মেরি ইউনিভার্সিটি আছে। তো ইউনিভার্সিটি অফ গ্রিনিচ যে মানের সার্টিফিকেটটা দিচ্ছে, ঠিক মানে তারা মানে কি বলে ইউনিভার্সিটি অফ বার্মিংহামের মানে টিউশন ফি, সরি, সার্টিফিকেট তারা দিচ্ছে আমাকে। ইউনিভার্সিটি অফ বার্মিংহাম একটু এক্সপেন্সিভ। তো ইউনিভার্সিটি অফ বার্মিংহামের টিউশন ফিস হচ্ছে 22,000 পাউন্ড বা 20,000 পাউন্ড। সেটা ইউনিভার্সিটি অফ গ্রিনিচ আমাকে দিচ্ছে 13,000 14,000 পাউন্ড। তার মানে কি 8-9,000 পাউন্ড কিন্তু তারা ডিসকাউন্ট দিচ্ছে। সো এটা একটা স্কলারশিপ। ঠিক আছে, তো ওভারঅল ব্যাপারটা যেটা সেটা হচ্ছে এইভাবেই কিন্তু এই ইউনিভার্সিটি গুলো আমাদের মতো দেশের ছাত্রছাত্রীদেরকে হেল্প করছে। আচ্ছা, এখানে আমি একটা ছোট্ট জিনিস অ্যাড করি। আপনারা হয়তো বলতেছেন যে উনি এখন বললেন বার্মিংহাম ইউনিভার্সিটির কথা বললেন, কার্ডিফ ইউনিভার্সিটির কথা বললেন, তারপর গ্রিন ইউনিভার্সিটির কথা বললেন। আমি আপনাকে ছোট্ট একটা ইনফরমেশন দিই। আপনার বার্মিংহাম ইউনিভার্সিটির র্যাঙ্কিং হচ্ছে ওয়ার্ল্ডে 101। ঠিক আছে, এখন কিউএস র্যাঙ্কিং, তার মানে ওয়ার্ল্ডের 150টা ইউনিভার্সিটির মধ্যে একটা। আর সবচেয়ে মজার কথা, কার্ডিফের হচ্ছে 151। সো আপনি ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড রেকগনাইজড একটা ইউনিভার্সিটিতে পড়তেছেন, যেটার সার্টিফিকেট নিয়ে আপনি ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় যান। আর কার্ডিফ ইউনিভার্সিটি কিন্তু ওয়ার্ল্ডের মধ্যে সেরা কয়েকটা ইউনিভার্সিটির মধ্যে একজন। ঠিক আছে, আপনারা হয়তো অনেকে জানেন না, আমাদের ভিসি স্যার কিন্তু কার্ডিফ ইউনিভার্সিটির টিচার স্টুডেন্ট ছিলেন। উনি ওখান থেকে ওনার পিএইচডি করেছেন। সো আমাদের ভিসি স্যার যেখানে পড়েছেন সেই ইউনিভার্সিটিতে কিন্তু আপনারা পড়াশোনা করতে পারবেন। এবং দিস ইউনিভার্সিটি ইজ ওয়ান অফ দ্য মোস্ট প্রেস্টিজিয়াস ইউনিভার্সিটি। প্রায় 150 বছর পুরানো একটা ইউনিভার্সিটি। 1888 সালে এই ইউনিভার্সিটিটাকে অ্যাকচুয়ালি ফাউন্ডেশন করা হয়। তো আমি কার্ডিফের কথা এই জন্য বলতেছি, ইট ইজ ওয়ান অফ মাই প্রিফার্ড ইউনিভার্সিটি ইউকেতে পড়াশোনা করার জন্য। কারণ কার্ডিফ এরিয়াটা ইজ সো চিপ টু স্টে। আপনার থাকা খাওয়ার খরচ, ওখানকার মানুষ এবং ইউনিভার্সিটি সবকিছু ইজ ভেরি চিপ। ঠিক আছে, অবশ্যই অবশ্যই। কারণ হচ্ছে আমরা যখন বাইরে যাই, বাইরে গেলে শুধু ইউনিভার্সিটি কোথায় থাকবেন, আশেপাশে এরিয়াটা চিন্তা করতে হবে। বিকজ কারণ আপনি যদি লন্ডনের একটা মেইন শহরের কাছে থাকেন, লিভিং এক্সপেন্স কিন্তু অনেক হাই। কিন্তু যখন আপনি কার্ডিফে যাবেন, আপনি বার্মিংহামে যাবেন, বার্মিংহামের থেকে একটু দূরে থাকবেন, আপনি মনে করুন সান্ডারল্যান্ডে থাকবেন বা ওয়েডনেসবেরিতে থাকবেন, এইসব জায়গায় যদি থাকেন, ইট বিকামস চিপার। ঠিক আছে, তখন ওখান থেকে আপনি প্রতিদিন হয়তো হাফ এন আওয়ার আপনার, আমাদের বাংলাদেশে তো আমরা 4 ঘন্টা শুধু ইউনিভার্সিটি যাওয়া আসাতে খরচ করি, আর ওখানে 4 ঘন্টার মধ্যে 300 কিলোমিটার পার করা যায়। আমরা লাইভ পারফরমেন্স দিতে পারি। যেমন আমি যেখানে থাকতাম, সালমান আমার বাসায় এসেছিল কয়েকবার, আবার সালমানের বাসায় আমি গিয়েছিলাম। সালমান ছিল খুব মানে লাক্সারিয়াস একটা বাসায়, সেখানে তার যে রেন্ট দিত, আর আমরা তার ধারে কাছেও ছিলাম না, আমরা একটা বাসায় ছিলাম, মানে কোন রকম করে থাকতাম।
হ্যাঁ, তো ভাড়া দেখা মানে রেন্ট দেখা গিয়েছে যে সালমানের চাইতে আমরা প্রায় 3 গুণ ভাড়া বেশি দিতাম। অথচ তার কারণ হচ্ছে ও যে কভেন্ট্রিতে যে এলাকায় সে ছিল, এলাকাটা খুবই সুন্দর, ভেরি নাইস, ঠিক আছে। কিন্তু দেখা গেছে যে টিউশন ফিজ এর ক্ষেত্রে, সরি, থাকা খাওয়ার দিক থেকে মানে আমাদের মানে কোয়ার্টার % তার খরচ হতো প্রতি মাসে, ঠিক আছে। তো এটা একটা বড় এক্সাম্পল, এবং সালমান খুব রাইটলি বলেছে যে আমাদেরকে মানে শুধুমাত্র মানে আমরা যদি ইউনিভার্সিটিটা চয়েস করি তাহলে যেটা হবে, আমাদের লোকেশনটাও যদি আমরা পাশাপাশি দেখি, কারণ ইংল্যান্ডের ক্যাপিটাল সিটি যেহেতু হচ্ছে লন্ডন, লন্ডনের এক্সপেন্সটা খুব বেশি। আজকের আম, মানে আমি জাস্ট সালমানের জ্ঞাতার্থে বলছি আর কি, আমরা যে বাসাগুলোতে যখন ব্যাচেলর ছিলাম, আমরা যখন সিঙ্গেল মানে একটা রুমে 2 জন করে থাকতাম, তখন দেখা গেছে যে ওই বাসাগুলোর ভাড়া তখন ওই রুমগুলো রেন্ট ছিল বাংলাদেশি টাকা 50,000 টাকা তখনকার সময়, ঠিক আছে। আজকে কিন্তু এগুলো সেগুলো 50,000 টাকা না, আজকে কিন্তু সেগুলো প্রায় লাখ টাকায় চলে গেছে। একটা রুমের ভাড়া এখন কিন্তু 800 মানে 800 পাউন্ডের নিচে কোনো রুম নেই ওই এখানকার ইয়েতে। বাট এটাতে আবার ছাত্রছাত্রী ভাই বোনদের ভয় পাওয়ার কিছু নেই, আমি যে এলাকাটার কথা বলছি এটা একটু একটু মানে এক্সপেন্সিভ এলাকা, বাট এর চাইতে সুন্দর এলাকা আছে এবং এর চাইতে ভালো রেন্টের বাসা আছে, মানে এটা নিয়ে ওয়ারিড হওয়ার কোনো কিছু নাই আর কি। জি মানে সালমান। আপনি যত সেন্ট্রাল লন্ডনের দিকে যাবেন এটা এক্সপেন্সিভ, যত সেন্ট্রাল লন্ডনের একটু বাইরে যাবেন এক্সপেন্স কম। তার মানে কিন্তু আপনার কস্টিং বাড়তেছে না। আপনার কিন্তু বছরে একটা টিকিট নিতেই হবে, সেটা বছরের মধ্যে একটা টিকিট নিবেন, যেটা নিয়ে আপনি যতবার ট্রেনে উঠেন বাসে উঠেন একই, কোনো ভাড়া নাই, একবার শুধু পেমেন্ট করতে হয়, প্রিপেড সিস্টেম। একবার পে করবেন, পুরো বছরে যতবার উঠেন বসেন একই কথা। আর ওখানকার ট্রেন ইটস সো ফাস্ট, আপনি দেখবেন যে 30 কিলোমিটার উইদিন 10 মিনিটস এর মধ্যে আপনি পার করে চলে আসছেন। ইটস নাথিং, ঠিক আচ্ছা, আছে। ইস্টার্ন ইউনিভার্সিটির ক্যাম্পাসটা কোথায় জানো? তো আমাদের যে ক্যাম্পাসটা এখন আছে, হ্যাঁ, সেই ক্যাম্পাসটা কিন্তু মোটামুটি আমাদের শহরের বাইরে, সেখানে না, যেতে কোথায় আসতেও কিন্তু কোথায় আমাদের 1.5 ঘন্টা লাগে। কোথায়? আশুলিয়ার দিকে। আশুলিয়া? আশুলিয়া কারো বাসা যদি ফার্ম গেট হয়, ফার্ম গেট থেকে আশুলিয়া যেতে কতক্ষণ লাগবে? মিনিমাম 1.5 ঘন্টা। আর আপনি ছাত্রছাত্রীকে বলে দেন ওই দূরত্বে মানে এখানে আপনার ইউনিভার্সিটি আর বাসা যদি হয় আপনার কতক্ষণ সময় লাগবে? হার্ডলি 8 থেকে 12 মিনিট। এই, সেম এটা একটা ডিস্টেন্স। বিশাল ব্যাপার আর কি, এটা একটা বিশাল ব্যাপার, ঠিক আছে। এটা অনেক বড় একটা ব্যাপার। এই, তো সরি সালমান স্যার, আমি আপনার কাছে ফেরত হ্যাঁ, যাচ্ছি এবার। আচ্ছা। তো এখন মোটামুটি আমরা সাপোর্ট নিয়ে কথা বললাম যে কি হবে না হবে সেটাও। এখন আমরা নিউজে শুনলাম যে কি কি ইউনিভার্সিটি আমাদের জন্য স্পেসিফিকলি আমাদের জন্য কাজ করে, যেটা আমাদের জন্য সুবিধার্থে। আর আমি কার্ডিফ এবং ওয়েলসের অনেকগুলো ইউনিভার্সিটি আছে, বিশেষ করে কার্ডিফ মেট্রোপলিটন স্কুল কিন্তু বাংলাদেশের জন্য অনেকগুলো অ্যাডভার্টাইজমেন্টও দিচ্ছে ইউটিউবে, আপনি চাইলে দেখতে পারেন। এখন আমরা কিন্তু একটু কনক্লুশন টানতে হবে। সো এখন কনক্লুশনে আমাদেরকে মহিউদ্দিন সাহেব কিছু বলবেন, একটা রিক্যাপ দিবেন। সো আর তারপরে আমরা একটু ওনার সাথে কনসাল্ট করবো যে কিভাবে ওনার সাথে একটা কানেকশন ক্রিয়েট করা যায়। সো মহিউদ্দিন সাহেব প্লিজ একটা কনক্লুশন দেন আমাদেরকে। অনেক ধন্যবাদ সালমান। আমি শুরু থেকে শেষ পর্যন্ত অনেকগুলো কথা বলেছি, আহ, অনেকগুলো ইনফরমেশন দিয়েছি। আমার ইনফরমেশন যদি সবগুলো ইনফরমেশন যদি রাইট না হয়ে থাকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। হয়তো অনেক আমি চেষ্টা করেছি যতটুকু ইনফরমেশন আমি জানি সেই ইনফরমেশন গুলো আপনাদেরকে দেওয়ার জন্য। পৃথিবীতে সবচাইতে শক্তিশালী জিনিস হচ্ছে তথ্য। যার কাছে যত বেশি তথ্য আছে আজকের পৃথিবীতে সে সবচাইতে বেশি ক্ষমতাধর, সবচাইতে বেশি শক্তিশালী। তো এই তথ্যটার মধ্যে যদি গন্ডগোল হয়ে যায় তাহলে কিন্তু সমস্যা। এই জন্য আমাদেরকে মানে আমি যেহেতু ছাত্রছাত্রী ভাই বোনেরা এখানে আছে, আমি সবাইকে বলছি যে আমাদেরকে তথ্য নির্ভর হতে হবে, এবং আমরা মানে তথ্য নির্ভর হয়ে তথ্যে সমৃদ্ধ হতে হবে, নিজেদেরকে তো মানে তথ্যের মধ্যে সমৃদ্ধশালী করে ফেলতে হবে। আমরা পৃথিবীর যেই দেশেই যাই না কেন, আমাদের উদ্দেশ্য যদি একটা থাকে, আমাদের অন্তরের মধ্যে যদি একটা জিনিস আমরা লালন করি, সেটা হচ্ছে আমাদের দেশ, আমাদের দেশ মাতৃকা, আমাদের মাতৃভূমি, আমাদের প্রিয় বাংলাদেশ। আমরা চাই যে আমি নিজেকে এমন একটা জায়গায় নিয়ে যাব, আমি নিজেকে এমন একটা মানে পৌঁছে মানে নিয়ে যাব, যে মানে নিয়ে গেলে পরে আমার দেশ আমার দ্বারা উপকৃত হবে। যে মানে নিয়ে গেলে আমার দেশ উপকৃত হওয়া মানেই হচ্ছে আলটিমেটলি কিন্তু আমার পরিবার পরিজন আত্মীয় স্বজন সবাই উপকৃত হবে। আমি ছোট্ট একটা উদাহরণ দেই। আহ আমি চিটাগং এর মানুষ, আমার বাড়ি চিটাগং এ, আমি এখানে তো হয়তো অনেকে থাকতে পারেন চিটাগং এর। তো আমি ছোট্ট একটা উদাহরণ দেই। উদাহরণটা হচ্ছে এরকম যে আমি নিজেকে কাঙ্ক্ষিত মানে কেন নিব, কেন নেওয়া প্রয়োজন। আজকে আমাদের সালমান স্যার ভিসি স্যারের কথা বলেছেন, এই যে ভিসি স্যার, আমি আর সালমান স্যার যদি এখানে দাঁড়িয়ে এই ইস্টার্ন ইউনিভার্সিটি ক্যাম্পাসে দাঁড়িয়ে বলি ছাত্রছাত্রী ভাই বোনেরা কে কোথায় আছো আসো, দেখা যাবে যে 50-100 জন ছাত্রছাত্রী হয়তো আসতে পারে, সালমান স্যারের চেহারা সুন্দর আছে দেখে চলে আসবে, ঠিক আছে। হ্যাঁ,
তারপর হচ্ছে এটা এটা হতে পারে। কিন্তু আজকে ভিসি স্যার যদি ডাক দেন তাহলে কি হবে, দেখা যাবে ক্যাম্পাসের 99% স্টুডেন্টরা চলে আসবে। কথাটা ঠিক না ব্যাঠিক? আচ্ছা, তাহলে কেন? কারণ হচ্ছে আজকে ভিসি স্যার যে পজিশনে আছেন, উনি নিজেকে যেখানে নিয়ে গিয়েছেন, এটা শুধুমাত্র কেবলমাত্র ওই পজিশনের কারণে। তো আমি এই কথার অর্থ দিয়ে আমি এটাই বলতে চাচ্ছি, বোঝাতে চাচ্ছি, হতে পারে কি আমরা কেউ জানি না, আজকে আমরা যারা এই লাইভের মধ্যে আছি, আমাদের মধ্যে থেকে কেউ একজন এমন হতে পারেন যে আগামী দিনের বাংলাদেশের পরিচালক হয়ে যেতে পারেন তিনি। হয়তো তিনি বাংলাদেশের প্রাইম মিনিস্টার হয়ে যেতে পারেন, আমরা জানি না, তাই না? আজকে যিনি আমাদের বাংলাদেশের শ্রদ্ধেয় প্রাইম মিনিস্টার আছেন, তিনিও তো একসময় এরকম স্টুডেন্ট ছিলেন, তাই না? তো তার স্টুডেন্টদের সার্কেলে যখন তিনি বসে আড্ডা দিতেন, স্টুডেন্টের তার ফ্রেন্ডরা তো কেউ বলতে পারতো না যে এই শেখ হাসিনা একদিন প্রাইম মিনিস্টার হবেন। ইয়েস, তারটা অবশ্য একটু ভিন্ন, কারণ উনি উনি শেখ পরিবারের সন্তান, ওনার পরিবার হচ্ছে বাংলাদেশে একটা রয়্যাল ফ্যামিলি, তাই না? এবং ওনারা হচ্ছেন যে রাজনৈতিক বংশধর তারা, তাই না সবাই? সো ওনারটা হয়তো ডিফারেন্ট হতে পারে, কিন্তু আমার আর আপনার ওইরকম কোনো রাজনৈতিক কোনো ব্যাকগ্রাউন্ড নাই। কিন্তু এমনও হতে পারে যে 20 বছর, 25 বছর, 30 বছর পরে আমাদের থেকেই কেউ একজন বাংলাদেশের পরিচালক কান্ডারি হয়ে যেতে পারে। তো সেই দিন কিন্তু আমাদের আজকের এই কনসালটেশনটা, সেই দিন কিন্তু আমাদের আজকের এই লাইভ প্রোগ্রামটা আমাদের জন্য হয়তো কাজে লাগতে পারে। আমরা হয়তো সেই দিন এই প্রোগ্রামটার কথা স্মরণ করে বলতে পারি যে আমরা সেই দিন এরকম একটা প্রোগ্রাম করে আমরা হয়তো অনুপ্রাণিত হয়েছিলাম। আমরা হয়তো সেদিন শপথ নিয়েছিলাম যে না, আমি নিজে কিছু হব, নিজে কিছু হলেই আমি আমার পরিবার, আমার সমাজ, আমার দেশ, আমার এলাকা, আমার দেশ, সবার জন্য আমি কিছু একটা করতে পারবো। তো আমরা যদি আমাদেরকে নিজেদেরকে সেই জায়গায় নিতে চাই, তাহলে আজকে আমাদের পরিকল্পনা দরকার। আমি যে তথ্যের কথা বলেছি, পরিকল্পনা করতে হলে আমাকে তথ্য নিতে হবে, তথ্য সংগ্রহ করতে হবে, তথ্যকে আমার মাথায় ঢোকাতে হবে, এবং নিজেকে সেই জায়গায় নেয়ার জন্য সেই তথ্য অনুযায়ী পরিকল্পনা করতে হবে, এবং সেই পরিকল্পনাকে বাস্তবায়ন করার চেষ্টা মৃত্যু পর্যন্ত করে যেতে হবে। ঠিক আছে? তো এটা আমি কোনো অ্যাডভাইস দিচ্ছি না, আমি পরামর্শ দিচ্ছি। অ্যাডভাইস দেওয়ার পজিশনে আমি নাই। সালমান স্যার টিচার মানুষ, প্লাস হচ্ছে এখানে হয়তো আমাদের আরো অনেক শ্রদ্ধেয় টিচাররা আছেন, ওনারা হয়তো অ্যাডভাইস দিয়ে থাকেন। আমি আমার ভাই বোনদের পরামর্শ দিচ্ছি। তারপর যেটা সালমান স্যার বলেছেন যে আমাদের যে কন্ট্যাক্টের ব্যাপারটা, তো কন্ট্যাক্টটা আমি বিলিভ করি এখানে সবাই আপনাদের স্টুডেন্ট। সো সালমান স্যারের সাথে যাদের যোগাযোগ আছে তারা সবাই খুব ইজিলি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। আর আপনাদের খুব সম্ভবত যে এই ক্লাবটা আছে, এটা এই ক্লাবটা হচ্ছে কি ক্লাব যেন, এটা মার্কেটিং বিসেক ক্লাব, বিসেক। আচ্ছা, বিসেক বিসেক এই ক্লাবের খুব সম্ভবত একজন স্টুডেন্টের সাথে আমার রেগুলার যোগাযোগ আছে, তৌহিদ, তৌহিদ তার নাম। তৌহিদের সাথে আমার যোগাযোগ আছে। তৌহিদের কাছে আমার কন্ট্যাক্ট নাম্বারও আছে। আমি তৌহিদকে বলেছিলাম যে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ যদি আমরা করি, যেখানে আমাকে যদি অ্যাডমিন রাখতে চান আর তৌহিদ যদি অ্যাডমিন হয়, তাহলে আমরা এখানে মানে যত আমাদের কন্ট্যাক্টে যত স্টুডেন্টস আছে সবার হচ্ছে আচ্ছা, নাসিম উদ্দিন বলছে যে বাজেট কত, আচ্ছা এগুলো আমরা ইনশাল্লাহ পার্সোনালি আমরা কন্ট্যাক্ট করলে আমরা বলে নিব। ঠিক আছে? তারপরে আমাদের আঞ্জন বলছে কি, স্যার আবেদনের সময় অ্যাকাউন্টে টাকা দেখাতে হয়, এগুলা খুব বেসিক কোশ্চেন আঞ্জান। ঠিক আছে? এগুলো আমরা অবশ্যই ইয়ে করব। আমাদের অ্যামাউন্ট কেমন লাগতে পারে? আচ্ছা, সবাই আসলে পয়সা, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা খুবই ভালো। আরেকজন বলছেন যে এ ভেরি ইউজফুল সেশন। আচ্ছা, এটা তো সালমান স্যারের 100% কৃতিত্ব। তো যেটা হচ্ছে আম, আমি বলতে চাচ্ছি সেটা হলো যে ও তো তৌহিদ যদি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করে, আপনারা এটাকে কেমন মনে করেন এখানে কমেন্টে লিখতে পারেন যে আপনারা এটাকে সায় দিচ্ছেন বা সমর্থন দিচ্ছেন। তো একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করলে যেটা হবে, মানে আমি আমি আবারও বলছি যে শনি রবিবারে আমাদের সাপ্তাহিক বন্ধ। আপনাদের যদি আমি যে কোনো সময়, শনি রবি ছাড়াও, যেহেতু সময়ের একটা পার্থক্য আছে, তো 6 ঘন্টা পার্থক্য, এটা কম না। তো দেখা যাবে যে আপনি এমন এক সময় আমি আপনাকে কল দিয়েছি যখন আপনি ঘুমাচ্ছেন, আপনার ঘুমের সময়, আবার আমাকে কেউ নক করেছে তখন আমার ঘুমের সময়, তাহলে জিনিসটা মানে সুন্দর হয় না আর কি। শনি রবিবারে যেহেতু বন্ধের সময়, আমরা আহ, প্রত্যেকটা ইনফরমেশন খুব সুন্দর করে সেখানে সেট করার চেষ্টা করব। সবাই সেখানে যোগাযোগ করতে পারবে। হাউ ক্যান উই কন্ট্যাক্ট ইউ স্যার, এটা কি আমাকে বলছেন? যদি আমাকে বলেন তাহলে বললাম, ওই যে বললাম যে আমার নাম্বার আপনার এখানে, আশা করছি যারা তৌহিদকে চেনেন যারা, হ্যাঁ, তারা সবাই তৌহিদের সাথে কন্ট্যাক্ট করবে, অথবা সালমান স্যার আছেন, সালমান স্যার, অথবা আপনাদের এই গ্রুপের যারা মেম্বার আছেন, আমিও আপনাদের এই গ্রুপে আছি খুব সম্ভবত। তো আমি ইনশাল্লাহ আমার, যদি তৌহিদ পারমিশন দেয় বা সালমান স্যার যদি বলে, বা তাদের কাছে আছে, তাদের কাছে আমার কন্ট্যাক্ট নাম্বার আছে, ইমেল অ্যাড্রেস সবকিছু আছে। তো আপনারা চাইলে সেখানে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। প্লাস হচ্ছে যে আমরা মানে ফার্দার কিভাবে মানে এগোতে পারি, আমরা সেই ব্যাপারগুলো আমরা ওখানেই তখন কথা বলে বলে নিবো ইনশাল্লাহ। আর পার্সোনালি আমি কোনো, মানে আমার কোনো অব্লিগেশনস নাই। আমার দেশের ছোট ভাই ছোট বোন কেউ যদি আমার সাথে কন্ট্যাক্ট করে, আমার কোনো সমস্যা নাই, এবং আমি এই ব্যাপারে 100% ওকে আছি। সো এতটুকুই কথা রাখলাম। আর আমাকে আরো একবার ধন্যবাদ জানাচ্ছি সালমানকে, প্লাস হচ্ছে যে তৌহিদকে,
প্লাস হচ্ছে যে ইস্টার্ন ইউনিভার্সিটিকে। আর শ্রদ্ধাভাজন শিক্ষকরা যারা দেখেছেন তাদের সবাইকে আরো একবার ধন্যবাদ জানাচ্ছি। ভুলভ্রান্তি হলে মাফ করে দিবেন স্যার, আপনারা আমাদের শিক্ষক যারা, তারা অবশ্যই আমাদের ভুলভ্রান্তি সবসময় ধরে থাকেন, ভুলভ্রান্তি অবশ্যই হতে পারে, মাফ করে দিবেন। আর এই তো। আচ্ছা, থ্যাংক ইউ মহিউদ্দিন সাহেব, আপনার খুব মূল্যবান সময়টা আমাদেরকে দেওয়ার জন্য। আপনি বিসেক এর জন্য আমাদের এই ওয়ার্কশপটার মধ্যে এসেছেন, আমাদেরকে অনেকগুলো মূল্যবান ইনফরমেশন দিয়েছেন। আমি আশা রাখি আপনার যে গ্রুপ আমরা করব, গ্রুপ করে অবশ্যই আপনার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করব, এবং ফার্দার যেসব প্রশ্ন আছে বিশেষ করে ফাইন্যান্স রিলেটেড প্রশ্ন, সেটা আমরা ওখানে জবাব পাবো। অবশ্যই আর এখান থেকে আমরা ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট করতে চাই অ্যাজ এ বিসেক থেকে। আমরা বিসেক থেকে সবসময় কোনো না কোনো অনুষ্ঠান, এই ধরনের অনুষ্ঠান, ওয়ার্কশপ করেই থাকি, এবং আমরা চাই যে বিসেক এর মাধ্যমে আমরা স্টুডেন্টকে যতটুকু পারি হেল্প করতে পারি। বাট বিগত 1 বছর বা 1.5 বছর ধরে আমাদের বিসেক এর নতুন কোনো মেম্বার জয়েন নিতে পারিনি, কিন্তু আজকে থেকে আমরা অ্যানাউন্সমেন্ট করতে চাই আমাদের বিসেকে এখন নতুন করে মেম্বার নেওয়া হচ্ছে। সো আপনারা যদি ইন্টারেস্টেড হয়ে থাকেন অবশ্যই বিসেকে যোগদান করবেন, এবং এটার জন্য ফার্দার ইনফরমেশন তহিদ সাহেব আপনাদেরকে দিয়ে থাকবেন। তহিদ আসার পর উনি আপনাদেরকে যা ইনফরমেশন দিবেন সেটা থ্রু আমরা অনলাইনের মাধ্যমে আপনাদেরকে বিসেক মেম্বারশিপ দিব। সো আপনাদের যদি ফার্দার স্টাডি নিয়ে কোনো প্রশ্ন থাকে, স্কলারশিপ নিয়ে প্রশ্ন থাকে, তাহলে আমরা একটা গ্রুপ করব হোয়াটসঅ্যাপে, এবং সেটার মাধ্যমে আপনি সরাসরি মহিউদ্দিন সাহেবের থেকে আপনি ইনফরমেশন নিতে পারবেন। একটা জিনিস মনে রাখবেন, আমরা এই যে এখানে অ্যাপ্লাই করছি, হেল্প করছি, এটা করছি, এখানে কোনো কিন্তু ওনার কোনো ফাইন্যান্সিয়াল গেইন নেই। উনি শুধুমাত্র করতেছেন আমাদের জন্য, দেশের জন্য, এবং এটার জন্য আমরা সবাই ওনাকে একটা হাততালি দিই মনে মনে। এবং আজকে এই ওয়ার্কশপটা এখানে শেষ করতে যাচ্ছি। ধন্যবাদ সবাইকে। আমি খুবই দুঃখিত, খুবই দুঃখিত আমি মানে ইন্টারফেয়ার করার জন্য। বিদায় মানে ওই যে আমরা বাংলাদেশে শেষ করেও শেষ করা হলো না ওইরকম আর কি। আমি সরি, আমি যদিও বিদায় নিয়ে নিয়েছি। তো আমি একটা মানে কমন ইয়ে আর কি, সেটা হলো একজন স্যার ছিলেন মনে হয় শুরুতে, একজন মানে আমি স্যারকেও, হ্যাঁ তো স্যারকে, হ্যাঁ তো স্যারকে স্পেশালি একটা ধন্যবাদ দিতে চাই, উনি শুরুতে ছিলেন আর কি, ওনাকে যেহেতু এখন আর দেখছি না। তো ছাত্রছাত্রী ভাই বোনা, আমি আরো একবার বলছি, মানে একদম মানে কোনো ধরনের দ্বিধাদ্বন্দ্ব যাতে না থাকে এই ব্যাপারে, যত ধরনের প্রশ্ন থাকে, আমার নাম আপনারা দেখেছেন মহিউদ্দিন স্বপন, আমি ফেসবুকেও আছি। সো আপনারা যদি কেউ কন্ট্যাক্ট করছেন কোনো সমস্যা নেই। আমি মানে সবাইকে আন্তরিকভাবে অনুরোধ করবো, আজকে বাংলাদেশের পরিস্থিতি, পৃথিবীর সারা দেশের পরিস্থিতি, সারা পৃথিবীর পরিস্থিতি আপনারা জানেন কোভিড এর কারণে কি হচ্ছে। যার যেখান থেকে সুবিধা আছে, সামর্থ্য আছে, কোভিড আক্রান্ত থেকে শুরু করে যারা আজকে বিপদগ্রস্ত আছে, সমস্যাগ্রস্ত আছে, মানে তাদেরকে নিয়ে কিছু করার, চিন্তা করার, তাদেরকে নিয়ে কিছু ভাবার, যদি কোনো ধরনের সুযোগ করা, কোনো ধরনের সাহায্য করা, সহযোগিতা করার কোনো সুযোগ থাকে, হ্যাঁ তো প্লিজ সবাই এই কাজটা করব। আর সবাই যেই ফেইতে বিশ্বাসী, যেই বিশ্বাসে বিশ্বাসী, সেই বিশ্বাসটাকে আঁকড়ে ধরে রাখবো। তো সবার কাছে এই অনুরোধ রেখে আমি আমার কথা শেষ করছি। অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম সবাইকে। আসসালামু আলাইকুম।